স্যার, আ আপনি আমার গায়ে কেন হাত দিচ্ছেন? আদর করবো তোমাকে জান। কি বলছেন আপনি এসব? এখন তো শুধু বলছে, একটু পর করেও দেখাবো। চুপ থাকো, কোনো বাধা দিবে না আমাকে। এসব কি করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। আপনি এমন কেন করেন সবসময় আমার সাথে? কি করছি দেখতেই তো পাচ্ছ। সিধু পাখি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে এমন ইগনোর করো কেন পাগলে? আমাকে এরকম করে কষ্ট দেওয়ার মানে কি সিধু পাখি? আমি আপনাকে কখন কষ্ট দিলাম আর ইগনোরই বা কখন করলাম? স্যার, আপনি কি সব বলছেন? আপনি ভালোবাসেন মানে আমায়? দেখো, এত ন্যাকা সাজার চেষ্টা করো না। তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো ততটা নও। তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে কেন সবসময় চোখে চোখে রাখি, তোমাকে কেন এত কেয়ার করি, কেন তোমার দিকে কোনো ছেলে তাকাতেই দেই না। তার উপরে সেদিন কি বলেছিলাম ভুলে গেছো? আপনি এসব কি করে বলতে পারছেন স্যার? আমি আপনার ছাত্রী হই। আপনি কি করে পারছেন আমার সাথে এমনটা বলতে করতে? হ্যাঁ, ছাত্রী বন্ধু নাও। হ্যাঁ, ছাত্রী বন্ধু নাও। তুমি হয়তো ভাবছো ছাত্রী আর স্যারের সম্পর্ক হয় না, তাই তো? সেতু পাখি, না হওয়ারও কিছু নেই। তোমাকে যেটা বলেছে তুমি সেটা করবে। স্যার, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি আপনি যখন তখন আমায় এভাবে কাছে টেনে নেন, আমার গায়ে টাচ করেন। আপনি বোঝেন না এগুলো করলে আমার অস্বস্তি ফিল হয়। এসব কলেজের কেউ জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। আমাকে আপনি কেন বুঝতে পারছেন না? কিছু হবে না। তুমি যেটা ভাবছো তেমন কিছুই হবে না। আর আমিও খুব ভালো করে জানি তুমি আমাকে পছন্দ করো। তাহলে এরকম ইগনোর করো কেন? আমি তোমাকে একটা কথা বলেছি, আর তুমি সেই কথাটা তো রাখোই নি। উল্টো যখন জিজ্ঞেস করছি সেটা মনে আছে কিনা, তুমি উল্টো কথা ঘোরাচ্ছ, তাই না? আমি জানি না তো আপনি কি বলছিলেন। আপনি সবসময় আমার উপর এরকম রাগ অভিমান দেখান। আমি কি এমন করেছি যার জন্যে আপনি আমাকে এমন টর্চার করেন? আপনি বোঝেন না কেন যেটা চান সেটা কখনোই সম্ভব না। আর এগুলো ভুলেও কলেজে জানাজানি হয়ে গেলে আমার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমার আব্বু-আম্মু কারো সামনে মুখ দেখাতে পারবে না। আমি তোমাকে বলেছিলাম অন্য ছেলেগুলোর সাথে ডলাডলি করবে না। ওরা যখন তোমার গায়ে নানা বাহানায় টাচ করে সেটা তোমার কাছে খুব ভালো লাগে, তাই না? আর আমি ভালোবেসে স্পর্শ করলে সেটা তোমার কাছে বিষের মতো লাগে। তোমাকে আমি এমন কোনোভাবে স্পর্শ করি না যার জন্য তোমার সম্মানটা নষ্ট হবে। তাছাড়া আমি তোমাকে ভালোবেসে কাছে টেনে নেই। আর কি বলছো এগুলো? সম্ভব না। কেন সম্ভব না? কি জন্য সম্ভব না? আমি দেখতে খারাপ, বাজে ছেলে, নাকি আর 10টা মেয়ের সাথে আমার রিলেশন আছে? বলতে পারবে? কোনো মেয়ে বলতে পারবে না তাকে টিস করেছে, কাউকে ফলো করেছে। তাহলে কেন সম্ভব না? নাকি আমাকে ভালোবাসা যায় না? বলো। আমি ওই ছেলেগুলোর সাথে কথা বলতে গেলে আপনার তাতে সমস্যা কি? তাছাড়া আমি তো এগুলো বলিনি। আমি জানি আপনি অনেক ভালো, কিন্তু আপনার মধ্যে একটা জিনিস অনেক বেশিই আছে। আর সেটা হচ্ছে রাগ। এই রাগটাকে আপনি কন্ট্রোল করতে না পারলে অনেক বেশি কষ্ট পেতে হবে আমায়। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আমি ভালো ছেলে না। আমার রাগটা অনেক বেশি। সেতু পাখি, তুমি আমার লাইফে আসলেই সব রাগ অভিমান পানি হয়ে যাবে। জান, তোমাকে যে কাজটা করতে বারণ করি তুমি সেটাই বারবার করো কেন? তুমি একটাবার আমাকে ভালোবেসে বললে আমি সবটা বন্ধ করে দিই সেতু পাখি। আমার রাগ অভিমানটাকে তোমার ভয় লাগতো, আমি বুঝতে পারছি। বেবি, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না, প্রমিস। তুমি যেটা বলবে সেটাই হবে। তারপর তোমাকে যেটা বারণ করেছে সেটা করবে না। কখন আমার কষ্ট লাগে ওগুলো করলে আমি নিতে পারি না। অন্তত তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না সেতু পাখি। তোমাকে বারণ করেছে ছেলেদের সাথে কথা না বলতে, আর তুমি ওদের সাথে বারবার কথা বলো। ওরা তোমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, তখন আমার ভেতরে আগুন জ্বলে সেতু পাখি। আচ্ছা, আমি ছেলেদের সাথে কথা বলবো না, আপনাকেও প্রমিস। আপনিও এখন থেকে এইসব পাগলামো আর করবেন না, প্রমিস করুন। আপনি বুঝতে পারেন না, এমন পাগলামো করলে যখন তখন রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে কাছে টেনে নিলে, আমাকে যখন তখন টাচ করলে, এগুলো কলেজে যে কেউ দেখলে আমার কি বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে। আপনি কেন বোঝেন না? আমার আব্বুর সম্মানটাও তো নষ্ট হয়ে যাবে। ওকে, ওকে, আমি আর কিচ্ছু করবো না, ঠিক আছে? তোমাকে শুধু ভালোবাসবো, কিন্তু তোমারও আমাকে ভালোবাসতে হবে, বিয়ে করে নিতে হবে। আমি সবটাই ম্যানেজ করে নেব, আর কষ্ট দিব না তোমাকে। আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, কেমন সেতু পাখি? আপনি কি পাগল নাকি? আপনার কি মাথা খারাপ? কিসব উল্টাপাল্টা বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন না এই সম্পর্কটা কি সম্ভব না? তারপরেও এইভাবে পাগলামো কেন করেন? আপনি জানেন না এই সম্পর্ক কখনো কেউ মেনে নিবে না? হ্যাঁ, আমি পাগলামি করি তোমার জন্য প্রচণ্ড পরিমাণে। যেদিন থেকে তোমাকে দেখেছে সেদিন থেকে আমার পাগলামির মাত্রাটা বেড়ে গেছে। তোমাকে পাগলের মতো ভালোবাসে,
এর জন্য বোঝাতে পারছি না। কিন্তু দেখো, একটা সময় না তুমি আমাকে ভালোবাসবে। আর আমার মনে হয় আমি তোমার জন্য, তোমার চোখে আমার জন্য একটু হলেও মায়া দেখতে পেয়েছি, যেটা তুমি প্রকাশ করতে চাইছো না। এই মায়া থেকে একটা গভীর ভালোবাসা হয়ে জন্ম নেবে। তুমি হয়তো বলতে চাইছো না, তারপরও তুমি আমার ভালোবাসার কাছে বারবার হেরে যাচ্ছ। কেন জানি আমাকে মেনে নিতে পারছো না। কি সমস্যা কি তোমার? আমাকে একটাবার বলো, কেউ কিছু বলেছে তোমাকে? নাকি তোমার বয়ফ্রেন্ড আছে? আমি তো জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওই জন্যই তো তোমাকে ভালোবেসে বারবার নিজের কাছে জেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তুমি আমাকে এমন করে ইগনোর কেন করো? জান, তুমি বোঝো না আমার কষ্ট হয়? আপনি কেন বোঝেন না? এগুলো সম্ভব না। আপনি যে পাগলামোটা করছেন তার তার সাথে সায় দিলে শুধু সারা জীবন দুজনকে কষ্টই পেতে হবে। আপনি বুঝছেন না এই সম্পর্কটা কেউ মেনে নিবে না। না মেনে নেবে সমাজ, না মেনে নেবে পরিবার। আর আপনি সেই পাগলামোটাই করেন। আপনি কেন বুঝতে পারেন না? এগুলো সম্ভব না। তারপরেও আপনি যখন তখন আমায় এভাবে সামনে মানে এগুলো কি? এভাবে স্পর্শ করতে শুরু করেন কেন? এগুলো ভালো বলেন আপনি? আপনি রাগের মাথায় আর জেদের বশে এগুলো করেন। কিন্তু এগুলো যদি বাইরে জানাজানি হয়, আমার বিয়েটাই বা হবে কি করে? সবাই বাজে মেয়ে বলবে না আমায়? আমি তো বললাম, আমি শুধু তোমার জন্য পাগলামি করি। অনেক বেশি ভালোবাসি তো, এর জন্য পাগলামি করি। তাছাড়া কি বলো, এসব বাইরে জানাজানি হয়ে গেলে তোমার বিয়েটা হবে না। তোমাকে অন্য কোথাও বিয়ে করতে বলেছে। অন্য কেউ কাউকে বিয়ে করতে দেবো নাকি? তুমি কি ভেবেছ অন্য কেউ তোমাকে বিয়ে করতে পারবে? কেউ যদি তোমাকে দেখতে আসে না, তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। আর তুমি বিয়ের কথা ভাবছ? বিয়ে তোমার আমাকে করতে হবে, আজ হোক বা সেটা কাল। তুমি মানো বা না মানো, আমি তোমাকে ভালোবাসি, তাই হারিয়ে যেতে দেব না। জীবনের প্রথম ভালোবাসা তুমি, কি করে হারিয়ে যেতে দেয় শীত পাখি? তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো, আমি কিছুতেই বলছি না। ওটা তোমাকে আমি বোঝাচ্ছি। তুমি আমাকে ভালোবাসার চেষ্টা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। ঈশান সিনথিয়াকে কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে, আর সিনথিয়া ভয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছে। ঈশানের রাগী চোখ দেখে সিনথিয়া কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলে যাচ্ছে। আর ঈশান শোনার পাত্র নয়, বারবার ওকে নিজের ভালোবাসার কথা বলে যাচ্ছে। ঈশান সিনথিয়াকে অনেক বেশি ভালোবাসে। আর ঈশান সিনথিয়াদের নবীনবরণ অনুষ্ঠানের দিন যখন প্রথম দেখেছিল, সেদিনই ওর প্রতি একটা ভালো লাগা কাজ করেছিল। কারণ মেয়েটাকে আর 10টা মেয়ে থেকে দেখতে আলাদা লাগছিল। একদম একটা পুতুল সুন্দর করে বেশ গুছিয়ে কথা বলছিল। আর গুটি গুটি পায়ে এগিয়ে আসছিল। গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কাজল কালো চোখ, আর কোমর ছাড়িয়ে চুল। আর সব মিলিয়ে ও যেন একটা রাজকন্যা, যার জন্য ঈশান প্রথম দেখাতেই ওর প্রেমে পড়তে বাধ্য হয়েছিল। তারপর পরে নিজেকেও বোঝানোর চেষ্টা করেছিল এটা হয়তো কোনো স্টুডেন্ট হবে, আর সেটাই হয়েছিল। সিনথিয়ার সম্পর্কে জেনেই ঈশান ওর থেকে দূরে সরে থাকতে পারছিল না। মানুষ কখন কিভাবে কার প্রেমে পড়ে যায় বলতে পারে না। তেমনইভাবে ঈশানও সিনথিয়ার উপর দুর্বল হয়ে গিয়েছিল। যতই ওকে দেখছিল ততই ওর ব্যবহার ও কথাবার্তা আর সব মিলিয়ে সিনথিয়া ওকে মুগ্ধ করছিল। আর একটা সময় এত বেশি ভালোবাসছিল, যার জন্য ঈশান সিনথিয়ার থেকে দূরে সরে থাকতে পারছিল না। ঈশান নিজের কেয়ারিং আর বিহেভিয়ারে সিনথিয়াকে যেটা বোঝানোর চেষ্টা করছিল, সিনথিয়া যেন বুঝতে চাচ্ছিল না। ভেবেছিল টিচার স্টুডেন্টের প্রতি যতটা কেয়ারিং, যতটা ভালোবাসা দেখাতেই পারে। ঈশানের এরকম কাজের জন্য সিনথিয়া ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করত। আর তার উপর ঈশান কলেজের সবচেয়ে রাগী স্যার, যার জন্য কেউ ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। তাই সিনথিয়া ভয়ে ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল। ঈশান যখন বুঝতে পারে যে সিনথিয়া হয়তো কিছুটা আঁচ করেছে, তখন ওকে ভালোবাসাটা বোঝানোর জন্য বারবার ওর কাছে যেত। তারপরও যখন সিনথিয়া বুঝতে চাইছিল না, তখন ঈশান ওকে প্রপোজ করছিল না, বারবার ওকে কাছে টেনে নিত আর বারণ করত সিনথিয়াকে অন্য সব ছেলেদের সাথে কথা বলতে। কিন্তু সিনথিয়া প্রায়ই এই কাজটা করে। আর ও খুব মিশুক স্বভাবের, তাই যে কারোর সাথে খুব সহজে আড্ডা জমিয়ে ফেলে। আর আজকে ঈশান কলেজে আসার পর দেখে সিনথিয়া কয়েকটা ছেলের সাথে কথা বলছে। ছেলেগুলো ওর ক্লাসমেট আর ফ্রেন্ড, তাই ওদের এড়িয়ে যেতে পারেনি সিনথিয়া। অন্যদিকে ঈশানের বিষয়টা দেখে বেশি সহ্য করতে পারেনি। পিয়নকে দিয়ে সিনথিয়াকে ডেকে পাঠায়। সিনথিয়া ঈশানের রুমে আসলেও দরজাটা আটকে দেয়। তারপর ওকে দেয়ালের সাথে চেপে ধরে ওর অনেকটা কাছে চলে আসে। তারপর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশানের মুখ থেকে এরকম কথা শুনে সিনথিয়া বলতে লাগলো, হ্যাঁ,
আপনার কাছে মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি একজন টিচার আর আমি একজন স্টুডেন্ট। তাহলে কি করে আমাদের সম্পর্ক সম্ভব হবে বলেন? আপনি কেন এমন অবুঝের মতো কথা বলেন? আপনি জানেন না এই সম্পর্ক কখনো হওয়া সম্ভব নয়। আমি না আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমাকে ভালোবেসে নিজের করে নিতে পারবেন। সারা জীবন আমাদের সবার কথা শুনে যেতে হবে। সমাজের লোক ছি, ছি করবে। আপনি সবটা জানার পরেও কেন এমন পাগলামো কথাবার্তা বলছেন? ও, বুঝতে পেরেছি। আমি তোমার টিচার তো, এর জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না। আচ্ছা, এর বাইরে তো তুমি আমাকে ভালোবাসতে পারবে শুধু পাখি। কেন বুঝতে চাইছেন না এগুলো সম্ভব না? তারপরেও সেই পাগলামোটাই বারবার করছেন। আমি অত কিছু শুনতে চাই না। আমি তোমার টিচার বলেই তো তুমি আমাকে ভালোবাসতে পারবে না, আমাকে বিয়ে করতে পারবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি জবটা ছেড়ে দেব। তুমি খুব ভালো করে জানো আমার আব্বুর ব্যবসা টাকা পয়সার কোনো অভাব নেই। তারপর আমি শুধু সম্মানের জন্য এই জবটা করি। এমন না আমাকে জবটা করতেই হবে। তোমার জন্য আমি সব কিছু করতে পারি শুধু পাখি। তারপর আমি শুধু দিন শেষে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করবে। প্লিজ, আপনি এরকম পাগলামো করবেন না। আমি আপনাকে বলিনি জবটা ছেড়ে দিতে। আর আপনার মধ্যে অনেক বেশি রাগ। তার উপর আপনাকে দেখলে আমার ভয় লাগে। আপনি একদম সাইকো টাইপের। আর উল্টাপাল্টা কাজ করে ফেলেন যখন তখন। তাই রাগটা কমান। নাহলে আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। আর আমি তো বলছি এই সম্পর্ক কখনোই কেউ মেনে নেবে না। না আপনার ফ্যামিলি মেনে নিবে, না সমাজ মেনে নিবে। আব্বু-আম্মু অনেক কষ্টে আমাকে আমার পড়ালেখাটা করাচ্ছে। এমন কোনো কাজ করবে না যার জন্য আমার পরিবার, আমার সম্মান নষ্ট হয়। আমাকে সবার সামনে অপমানিত হতে হয়। প্লিজ আমার উপরে এইটুকু দয়া করুন। আচ্ছা, একটা কথা বলো তো, আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে তুমি এতদিনে তাকে অ্যাকসেপ্ট করে নিতে, তাই না? আমি তো তোমার সুন্দর চেহারার প্রেমে পড়িনি। তোমার এই ভয়ার্ত মুখের, তোমার কাজল করা চোখের, গোলাপের পাপড়ির মতো ঠোঁটে প্রেম পড়েছে। ওই জন্য তোমাকে বারবার কাছে টেনে নেই। আমার যদি শারীরিক চাহিদাটা ডিজার্ভ থাকতো তোমার থেকে, তাহলে সেটা অনেক আগে জোর করে ছিনিয়ে নিতে পারতাম। আমি তোমাকে সারা জীবনের জন্য পাশে পেতে চাই, প্রতিটা স্পর্শ চাই, তাই ভালোবেসেছে। হয়তো প্রপোজ করিনি, তারপরও তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। সবটা বোঝার পরও তুমি এড়িয়ে যেতে চাইছো। সেতু পাখি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তুমি আমার হয়ে গেলে অনেক হ্যাপি থাকবো। দেখো, সবসময় বুকে আগলে রাখবো। এত ভালো তোমাকে আর কেউ বাসবে না পাগলে। আপনি কেন? এরপরও তুমি বারণ করবে আমাকে? এত কিছু বোঝাচ্ছে তোমার আমার ভালোবাসাটা, তারপরও তুমি বুঝতে চাইছো না। তারপরও তোমার কাছে আমার ভালোবাসাটাকে তুচ্ছ মনে হচ্ছে। ঈশান সিনথিয়াকে ছেড়ে দিয়ে তারপর পিছিয়ে গিয়ে জানালার গ্লাসে ঘুষি মেরে দিল। সাথে সাথে হাত কেটে রক্ত পড়তে আরম্ভ হলো। সিনথিয়া প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল। তারপরও ঈশানের হাতে রক্ত দেখিয়ে দূরে থাকতে পারল না। ওর কাছে যেতে গেলে ঈশান বাধা দিল। স্টপ, তুমি আমার কাছে আসবে না। তুমি আমাকে ভালোবাসো না শুধু পাখি। আমার রক্ত ঝরলে তাতে তোমার কিচ্ছু যায় আসে না। প্লিজ পাগলামো করবেন না। আপনি কেন বুঝতে চাইছেন না এই পাগলামোর কোনো মানে হয় না। শুধু, শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। আমি জানি আপনি অনেক ভালো। আর আপনার থেকে অনেক ভালো মেয়ে আপনি ডিজার্ভ করেন আমার চাইতে। যে আপনাকে অনেক বেশি ভালোবাসবে। আর একটা কথা বলবে না। আউট, বেরিয়ে যাও এখান থেকে। যদি ভালোবাসতে পারো তো ভালোবাসে কাছে আসবে, নাহলে এরকম সিম্পাতি দেখানোর দরকার নেই। আমি বলেছি তোমার থেকে ভালো মেয়ে আমার চাই, তোমার থেকে বেশি ভালোবাসা আমার প্রয়োজন। আমার তোমার ভালোবাসাটাই দরকার। তুমি ভালোবাসতে পারলে আসবে, নাহলে আমার শেষ হয়ে যাওয়াটা আস্তে আস্তে দেখতে পাবে। আপনি প্লিজ। ঈশান রাগে চোখে সিনথিয়ার দিকে তাকালো। ঈশানের চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে, যার জন্য সিনথিয়া ভয়ে কুঁচকে গেল। তখন ঈশান এগিয়ে এসে ওর মুখের পাশে বা হাতটা রেখে বলতে লাগলো, তোমার উপর রাগ দেখাচ্ছি না পাগলি। রেগে গিয়ে নিজের হয়তো ক্ষতি করতে পারবো। তারপর তোমাকে কিছু বলে দিলে তুমি কষ্ট পাবে। তোমার চোখের পানিটা আমি সহ্য করতে পারি না। তুমি হয়তো এই কয়েকটা দিনে সেটা বুঝতে পেরে গেছো। জানি না এতটা বোঝার পরও কেন ইগনোর করছো। হয়তো দূরে সরে থাকতে চাও। তবে একটা কথা মনে রাখো, আমি তোমাকে যতটুকু ভালোবাসি না, তোমার আব্বা আম্মুর পরে তোমাকে আর কি এতটুকু ভালোবাসতে পারবে না সেতু পাখি। প্লিজ পাগলামো করবেন না। হাতটা আমায় একটু দেখতে দিন। প্লিজ এরকম পাগলামো করবেন না। দেখেন আপনার হাত থেকে কত রক্ত পড়ছে। আপনি এরকম পাগলামো করলে আমি তো কষ্ট পাবো না। কিন্তু আপনার আব্বু-আম্মু কষ্ট পাবে। প্লিজ এমন করবেন না আপনি।
সিনথিয়া কথাটা বলেই কান্না করে দিল। তখন ঈশান ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সিনথিয়া ঈশানের কাটা হাতটা ধরে ওকে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর ওনার কিছু অংশ ছিঁড়ে ঈশানের হাতটা বাঁধতে লাগলো। আর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হাতটা বাঁধা শেষ হয়ে গেলে ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতো করে কিস করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিনথিয়া সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগলে এর মাঝে ওর একটা বান্ধবী নীলা আসলো। সিনথিয়া বিষয়টা বুঝতে পেরে তাড়াহুড়ো করে চোখ মুছে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান কোনো ক্লাস করালো না, বাসায় চলে গেল। বেশ কিছুক্ষণ ডাইনিং রুমে বসে থাকতেই আম্মু ওর হাতে এরকম রক্ত দেখে তাড়াহুড়ো করে ওর কাছে আসলো আর বলতে আরম্ভ করলো। এ কি আব্বু, তোর হাতটা বাঁধা কেন? কি হয়েছে আমাকে বলো। আর এই সময় তুমি বাসায় যে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমাকে বলো, কে কি বলেছে তোমাকে? খুব বেশি রেগে আছে আমার আব্বুটা। আম্মু, এত হাইপার হতে হবে না, একটু শান্ত হও। দেখো, কিছু হয়নি, আমার কিচ্ছু হবে না, কেউ কিছুই বলেনি। কিন্তু আমি তোমাদের কিছু বলতে চাই। তুমি এক্ষুনি একটু আব্বুকে ডাকো প্লিজ। তোমার আব্বু তো একটু আগেই অফিসের দিকে গেছে, এখন বললে কি আসবে? আম্মু, আমার থেকে কি আব্বুর অফিসটা বেশি গুরুত্বপূর্ণ? বলো। আমি যদি না থাকি, আমার সুখটা যদি না থাকে, তাহলে তোমরা এই বাড়ি গাড়ি টাকা পয়সাগুলো দিয়ে কি করবে বলো? ঈশান কথাটা বলতেই আম্মু ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো। আব্বু, এগুলো কি বলছো তুমি? প্লিজ এরকম কথা বলো না। তুমি ছাড়া আর আমাদের কি আছে বলো? এসব কথা বলতে হয় না। তুমি জানো না তুমি আমাদের কলিজার টুকরা। আমি এখনই তোমার আব্বুকে ডাকছি। ঈশানের আম্মু তাড়াহুড়ো করে উঠে গিয়ে ওর আব্বুকে কল করে সব বলল। সবটা শোনার পর ওর আব্বু বলতে আরম্ভ করলো। শায়লা, তুমি তোমার ছেলেকে দেখে রেখো, ও যেন উল্টাপাল্টা কিছু না করে। আমি এক্ষুনি বাসায় আসছি। আম্মু গিয়ে আবারও ঈশানের পাশে বসে একটা হাত শক্ত করে ধরে রাখলো আর বারবার জিজ্ঞেস করতে লাগলো। ঈশান রাগে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আম্মু তাতেই বুঝতে পারছে ছেলে কতটা রেগে আছে। ঈশান যখন খুব বেশি রেগে থাকে তখনই এরকমভাবে গভীর নিঃশ্বাস নেয়। তো 15 মিনিটের মধ্যে আব্বু তাড়াহুড়ো করে বাসায় চলে আসে। তারপর ডাইনিং রুমে আসতেই দেখে আম্মু বারবার ঈশানকে কিছু একটা জিজ্ঞেস করছে। তখন আব্বু গিয়ে ওর পাশে বসে বলতে আরম্ভ করলো। কি হয়েছে আব্বু, আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। আমার আব্বুটাকে কে কি বলে রাগিয়ে দিয়েছে আমাকে বলো। তুমি এরকম রেগে আছো তাতে আমি বুঝতে পারছি কেউ কিছু বলেছে। কার এত বড় সাহস আফজাল সাহেবের ছেলের উপর দিয়ে কথা বলে তার সাথে ঝামেলা করতে আসে? আমাকে বলো, কি বলেছে তোমাকে? আব্বু, আমি বিয়ে করব। ছেলের মুখে এমন কথা শুনে আব্বুর কথা বলা বন্ধ হয়ে গেল। আব্বু আম্মু ড্যাব ড্যাব করে ঈশানের দিকে তাকিয়ে আছে। আব্বু কথা বলছে না, তাই ঈশান ওদের মুখের দিকে তাকালে আবার বলতে লাগলো। শুনতে পাওনি আমি বিয়ে করতে চাই, খুব শীঘ্রই বিয়ে করব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম হুটহাট করে এভাবে বাসায় ডেকে আনছো আর বিয়ে করবে ভালো কথা, তার উপর এরকম রেগে আছো কেন? আব্বু, আমি কার উপর রেগে নেই, আমি নিজের উপর রেগে আছি। কাউকে বোঝাতে পারতেছি না আমার কথাগুলো। আমি বিয়ে করতে চাইছি, আর সেটা 1 সপ্তাহের মধ্যে করব। হ্যাঁ ঠিক আছে, করবে। 1 সপ্তাহ কেন, তুমি চাইলে কালকেই তোমার বিয়ে হবে। আর মেয়ে তো আমাদের দেখাই আছে। তাছাড়া আমার দুই বন্ধুর দুইটা মেয়ে তোমাকে পছন্দ করে। তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট স্টাইলিশ ছেলেকে কেউ না পছন্দ করবে? তাহলে বলো আমি কার সাথে কথা বলবো? আব্বু, আমি তোমার বন্ধুর এই ঢঙ্কি মেয়েগুলোকে বিয়ে করতে চাইনি। ওদের কাউকে আমার পছন্দ না। আমার পছন্দের মেয়ে আছে, আর আমি যাকে খুব বেশি ভালোবাসি, সবসময় যাকে পাশে পেতে চাই তাকে বিয়ে করব। তোমাদের পছন্দ করো কোনো মেয়েকে আমার পছন্দের নয়। কিন্তু আব্বু, ওই মেয়েগুলো। দেখো আম্মু, আমার কোনো আধুনিক মেয়েদের চাই না। যে মেয়ে সংসারী হবে, তোমাদের সম্মান করতে জানবে। আমি তেমন একটা মেয়েকে ভালোবাসি। ও না কখনো তোমাদের মুখের উপর কথা বলতে পারবে, না আমাকে ভালোবাসা ছাড়া অন্য কিছু প্রকাশ করতে পারবে। আমি শুধু আমার জন্য ওর চোখে গভীর ভালোবাসা দেখতে পেয়েছি, কোনো প্রয়োজন দেখতে পাইনি। এখন বলো, তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিবে কিনা? আমি ওই মেয়েটাকে চাই, অন্য কাউকে নয়। আব্বু কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজেকে স্বাভাবিক করে নিল আর ভাবলো যেহেতু ছেলে কাউকে পছন্দ করে তাহলে ওর পছন্দের মেয়েটাকেই বউ করে আনবে। আর যদি উল্টোপাল্টা কাউকে ওর লাইফে আনতে চায় তাহলে ছেলে যে রাগী তাতে দেখা গেছে নিজের কোনো ক্ষতি করে বসবে, না হলে বাসা থেকে বেরিয়ে যাবে। তারপর ওদেরই কষ্ট পেতে হবে। সবটা ভেবে আব্বু বলতে লাগলো।
আচ্ছা ঠিক আছে, বলো তুমি কোন মেয়েকে পছন্দ করো। আমি আজকে গিয়ে ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো। কিন্তু মেয়েটা দেখতে কেমন? আমার ছেলের বউ হিসাবে পারফেক্ট হবে তো? আব্বু, তোমার মনে হতে পারে মেয়েটা তোমার ছেলের বউ হিসেবে পারফেক্ট নয়, হয়তো ওর ফ্যামিলির মিডল ক্লাস, কিন্তু আমি ওর মধ্যে নম্রতা, ভদ্রতা আর সারণতা দেখতে পেয়েছি। সুন্দর একটা মন আছে ওর, মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে, আর তোমার ছেলেকে অনেক বেশি হ্যাপি রাখতে পারবে, অনেক বেশি ভালোবাসবে। বললাম না, অনেক শান্তশিষ্ট, তোমাদেরকে নিজের আব্বু আম্মুর মতোই ভালোবাসবে। এর থেকে তোমাদের আর কি চাই? আম্মু, তুমি বলো না সবসময় তোমার ছেলেকে কারো আঁচলে বেঁধে দিতে হবে, যে কিনা তোমার ছেলেকে কন্ট্রোল করে রাখতে পারবে। কেউ যদি সেটা পারে, সেটা ওই মেয়েটাই পারবে, কারণ ওর ভালোবাসার কাছে আমি বারবার হেরে যাই। ওই জন্য আমি ওকে পেতে চাই, অন্য কাউকে নয়। এখন তোমরা কি করবে সেটা ভেবে দেখো। কি বলো আব্বু এগুলো? সবাই ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু মেয়েটা মিডল ক্লাসের, তুমি ভাবতে পারছো তোমার আব্বুর স্ট্যাটাসের সাথে ওর ফ্যামিলির কি করে যাবে? আমি জানতাম তুমি এই কথা বলবে, তোমার কাছে তো তোমার স্ট্যাটাসই সব। আর এটাকে শোনো রাখো, ওই মেয়েটা আমার কলেজের স্টুডেন্ট, আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি ওকে ছাড়া অন্য কাউকে নিজের লাইফে টেনে আনতে পারবো না। এখন যা করার খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে। আমি ওকে এক মুহূর্তে দূরে সরিয়ে রাখতে চাই না। তুমি খুব শীঘ্র ওর আব্বা আম্মুর সাথে কথা বলবে, আর কীভাবে আমাদের বিয়েটা করবে সেটা তুমি জানো। আব্বু কোনো পাগলামি, আব্বু কেন পাগলামি করছো? তুমি বুঝতে পারছো না? ওই মেয়েটা তোমার সাথে যায় না, ওর স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস মেলে না। ওর থেকে ভালো মেয়ে তুমি ডিজার্ভ করো। তাছাড়া সবাই মেনে নিলাম, কিন্তু যখন কেউ বলবে আফজাল সাহেবের ছেলের বউয়ের পরিচয় কী, তার ফ্যামিলি কেমন, তখন আমি কি পরিচয় দিব বলো? এটা কি মেনে নেওয়া সম্ভব বলো? আমি জানতাম তুমি এমনটাই বলবে, কারণ টাকা ছাড়া তুমি এই অবধি কিছু বুঝতে পারোনি। তোমার কাছে টাকাই সব। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি এক সপ্তাহের মধ্যে ওই মেয়েকে বিয়ে করতে চাই। যদি তোমরা সেটা ব্যবস্থা না করো, তাহলে আমি কি করব আমি সেটা নিজেও জানি না। একটা সপ্তাহ আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। ঈশান কথাগুলো বলেই রুমে চলে গেল। আজকে খুব রাগ হচ্ছে নিজের প্রতি। রুমে গিয়ে বেশ কিছুক্ষণ ভাঙচুর করলো, তারপর রাগটা কমানোর জন্য ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। কিছুক্ষণ ভিজে এসে তারপর শুকনো কাপড় পরে ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে সিনথিয়ার কথাগুলো ভাবতে লাগলো। পাগলিটার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু এখনো কলেজে আছে, তাই ডিস্টার্ব করাটা ঠিক হবে না। এখন ডিস্টার্ব করলে পাগলিটা টেনশন করবে বিষয়টা নিয়ে। ঈশানের ফোনে সিনথিয়ার ছবি ছিল, সেটা বের করেই দেখতে লাগলো। আর বেশ কিছুক্ষণ ধরে দেখে তারপর নিজেকে শান্ত করার জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঈশানের রাগটা অনেক বেশি, তাই রাগকে কন্ট্রোল করতে পারে না, যখন তখন হুটহাট করে রেগে যায়। এজন্য সিনথিয়া প্রচণ্ড পরিমাণে ভয় পায় ওকে। অন্যদিকে আম্মু বারবার আব্বুকে এ বিষয়টা নিয়ে রাজি হয়ে যেতে বলছিল, কিন্তু আব্বু কিছুতেই রাজি হবে না। তো এভাবে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে ঈশান বারবার সিনথিয়ার থেকে নিজের কাছে টেনে নিয়েছে, আর সিনথিয়া ততবারই ঈশানকে ফিরিয়ে দিয়েছে, যার জন্য ঈশান রেগে গিয়ে নিজেকে কষ্ট দিয়েছে, যেটা সিনথিয়া সহ্য করতে পারেনি। সিনথিয়া বুঝতে পেরেছে ঈশান ওকে কতটা ভালোবাসে, তারপরও নিজেদের অবস্থানের কথা ভেবে আর ওদের মাঝে সম্পর্ক, সেটার কথা ভেবে ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। আর সিনথিয়া খুব ভালো করেই জানে ঈশান কত বড় লোকের ছেলে, যার জন্য ঈশানের আব্বু ওকে ঈশানের পাশে মেনে নেবে না। বিষয়টা ভেবেই সিনথিয়া ঈশানের থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। তো প্রায় 7 দিন পরের ঘটনা। কলেজে এসে ঈশান যেই ঘটনাই আবার রিপিট করে দেখল, যেটা বারবার সিনথিয়াকে করতে বারণ করে। সিনথিয়া কয়েকটা ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছে, এমন কিছু দেখেই রাগটা ওর মাথায় উঠে গেল। ভাবলো সিনথিয়ার সাথে কথা বলবে। অন্যদিকে সিনথিয়ার থামার নামই নেই, উল্টো আরও বেশি হাসাহাসি করে কথা বলছে ও, আর ছেলেগুলো ওর গায়ের উপরে ঢলে পড়ছে। সিনথিয়ার হঠাৎ ঈশানের উপর নজর পড়ল। ঈশানের রাগী চোখ দেখেই সিনথিয়ার হাসি মাখা মুখটা নিমিষের মধ্যে কালো হয়ে গেল। ও কিছু বুঝে ওঠার আগে ঈশান সেখান থেকে চলে গেল। ঈশান অফিস রুমে গিয়ে বসে বেশ কিছুক্ষণ ভেবে তারপর পিয়নকে কল করতে পিয়ন আসলো। ঈশান বলতে আরম্ভ করলো, চাচি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সিনথিয়াকে আসতে বলো, বলবে জরুরি কথা আছে ওর সাথে আমার। পিয়ন সিনথিয়ার ক্লাসে চলে গেল। ক্লাসে না পেয়ে ক্যাম্পাসে খুঁজতে লাগলো, তারপর ওর সাথে দেখা হতেই পিয়ন বলতে লাগলো, সিনথিয়া মামুনি, ঈশান স্যার তোমাকে যেতে বলেছে, খুব শীঘ্রই দেখা করতে বলেছে। একটু তাড়াতাড়ি যাও তো, স্যার মনে হয় অনেক রেগে আছে, তুমি না গেলে আরও রেগে যাবে।
ঈশান ডেকেছে শুনে সিনথিয়ার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসলো। তার উপর রেগে আছে শুনে একটা শুকনো ঢোক গেল। সিনথিয়া ঈশানের সাথে দেখা করতে যাচ্ছিল না, তাই ওর ফ্রেন্ডগুলো বারবার যেতে বলছিল। সিনথিয়া ভয়ে ক্লাসে চলে গেল। অন্যদিকে ঈশান অপেক্ষা করতে লাগলো। তারপর ক্লাস টাইম হয়ে আসলো। তারপর যখন সিনথিয়া আসছিল না, তখন ঈশান সিনথিয়াদের ক্লাসে গেল। সিনথিয়া সহ ক্লাসে কয়েকজন স্টুডেন্ট বসে আছে। ঈশান আসলে সবাই উঠে দাঁড়ালো। ঈশান সবাইকে ইশারা করতেই ওরা ক্লাস থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল। ঈশানকে দেখে সিনথিয়ার গলাটা আরও শুকিয়ে গেল। ও বরফের মতো একদম পাথরের মতো শক্ত হয়ে গেল। ঈশানের ইশারায় সবাই বেরিয়ে যেতে লাগলো। তারপর সিনথিয়া যখনই বেরোনোর জন্য দরজার কাছে আসলো, তখনই ঈশান ওর একটা হাত ধরে টেনে ওকে একটু দূরে সরিয়ে দিয়ে তারপর দরজাটা লাগিয়ে দিল। এমনিতেই সিনথিয়া ভয়ে জমিয়ে আছে, তার উপর যখন ঈশান ওর দিকে এগোতে লাগলো, তখন সিনথিয়ার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। ও ভয়ে একদম জমে যাচ্ছে। তাই ঈশান ওর দিকে এগিয়ে যেতেই সিনথিয়া কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আ- আপনি আমার দিকে এগিয়ে কেন আসছেন? বারবার যেগুলো করতে বারণ করি সেগুলি বারবার করো, এর জন্য তোমার কাছে আসতে হয়। তোমাকে অনেক বুঝিয়েছে, আর বোঝাবো না। খুব শীঘ্রই তোমাকে নিজের করে নেব। এরপর তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে আগে ওদেরকে দেখে নেব, তারপর তোমার ব্যবস্থা করব। তোমার খুব টানা কুচিয়েছে না, যার জন্য এরকম উঠতে শুরু করেছো? আপনি সব সময় আমার সাথে এমন কেন করেন? আপনি বুঝতে পারেন না আপনাকে দেখে আমার ভয় লাগে? আপনি সব সময় আমার সাথে এরকম বাজে বিহেভ করেন, সব সময় টর্চার করেন আমার কাছে আসলেই। আমি টর্চার করি, খুব বেশি ডিস্টার্ব করি না। এখন থেকে রোজই ডিস্টার্বটা ফিল করতে হবে। এটাই যে আমার ভালোবাসা তুমি একটা সময় বুঝতে পারবে। আমার টর্চারটা একটা সময় তোমার কাছে রোমান্টিক টর্চার হয়ে যাবে। তুমি তখন বুঝতে পারবে যে এটাই তোমার জন্য ভালোবাসা ছিল। তুমি ভয় পাও আমাকে, হয়েছ এরকম করে আমার ভালোবাসাটাকে ইগনোর করো। বুঝতে পারো না আর বোঝার চেষ্টাও করো না। যতবার তোমাকে বলে দিই অন্য ছেলেগুলোর সাথে এরকম করে টলাটলি করবে না, তুমি সেটাই করো। আমি কষ্ট পাই সেই কাজটা তুমি বারবার রিপিট করতে থাকো। আর আজকেও সেটাই করলে। তুমি সেটাই করলে না। আমি তোমাকে কষ্ট দিব না। তুমি কষ্ট পেলে সে কষ্টটা আমারই লাগবে। আর তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো থাকতে পারবো না। তাই খুব শীঘ্রই তোমার ডানা ছাটার ব্যবস্থা করছে। তুমি কি করে আমাকে বিয়ে না করে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখতে পারো, আমিও সেটা দেখে নেব। আপনি কেন বুঝতে পারছেন এই সম্পর্কটা সম্ভব নয়? আপনি আমার টিচার আর আমি আপনার স্টুডেন্ট। তারপর আপনি পাগলামো করছেন। আপনাকে আমি কি করে বোঝাই যে হবে না এটা? আর আর না এর কোনো ভবিষ্যৎ আছে কখনো সম্পর্কে? তারপরে এর পাগলামোটা বারবার কেন করেন আপনি? সিনথিয়া কথাগুলো বলতেই ঈশান ওর অনেকটা কাছে চলে আসলো। ও সরে যেতে গেলেই ঈশান ওর হাত ধরে টেনে বুকে এনে ফেলল। সাথে সাথে সিনথিয়া ভয় পেয়ে ঈশানের শার্টটা দুহাতে খামছে ধরল। ঈশান ওর কোমর জড়িয়ে ধরে আছে। ভয়ে সিনথিয়ার গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া কেঁপে একদম ঝড় তুলে ফেলেছে। ঈশান রাগটা কমানোর জন্য ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া মিলিয়ে দিল। এই ঘটনাটা ঈশান মাঝে মধ্যেই করে। আর যতবার ঈশানের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শগুলো দেয়, তখনই সিনথিয়া একদম জমে পাথর হয়ে যায়। এবার তার ব্যতিক্রম হলো না। ঈশান পাগলের মতো সিনথিয়ার ঠোঁট জোড়ায় চুমু খেয়ে যাচ্ছে। সিনথিয়া পারছে না ঈশানকে ছাড়িয়ে নিতে। ঈশান যতবার সিনথিয়ার কাছে আসে, ও তখন ঈশানকে বাধা দিতে পারে না। দীর্ঘ 5 মিনিট ঈশান সিনথিয়ার ঠোঁটে স্বাদ নিল। তারপর ওর দম বন্ধ হয়ে আসলে তখন সিনথিয়া একটু ওকে ধাক্কা দিতেই ঈশান ওকে ছেড়ে দিল। তারপর ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে কান্না করে দিয়ে বলল, তুমি কেন বোঝো না পাগলি? এত বেশি ভালোবাসার পরও তুমি আমাকে ইগনোর করছো। একটা বার বিয়েটা হতে দাও, দেখো সবটা সুদে আসল উসুল করে ছাড়বো। তুমি পারবে না আমার থেকে দূরে থাকতে। এটাই হবে তোমার জন্য শাস্তি। প্লিজ আমায় ছেড়ে দিন। ছাড়ার জন্য তো ভালোবাসেনি। এখন থেকে তোমাকে এই সাইকো টিচারের অত্যাচারগুলি সহ্য করতে হবে। রেডি হয়ে নাও 1 সপ্তাহ, আর 1 সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করব। আব্বু আম্মুকে আমি 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম, ওরা আমার কথা শোনেনি। ওদের নিয়ে যত সমস্যা তো। ঠিক আছে, আমি এই জবটা ছেড়ে দেব, আর ওদের থেকে অনেক দূরে সরে যাব। ভয় পেও না। তোমার ভালোবাসার মানুষটার এখনও যতটা আছে, সেটা দিয়ে তোমার আমার লাইফটা দিব্যে চলে যাবে। তুমি টেনশন করো না, আমি অন্য একটা জব করব। তারপর আর কেউ বলতে পারবে না স্টুডেন্ট আর টিচারের মধ্যেই সম্পর্ক হয়েছে। যে কথাগুলো তুমি শুনতে চাও না, আমি আজকে রিজাইন দিয়ে দেবো। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও পাগলি।
ঈশান কথাগুলো বলে সিনথিয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিনথিয়া সেখানেই একটা জায়গায় বসে পড়ল। এর মাঝে ওর ফ্রেন্ড নীলা এসে পাশে বসলো। নীলাকে দেখে সিনথিয়া কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরল। এই বিষয়টা শুধুমাত্র নীলা জানত, আর আজকে কলেজের বেশ কয়েকজন স্টুডেন্ট বিষয়টা বেশ ভালোভাবেই দেখল। অন্যদিকে ঈশান অফিস রুমে গিয়ে একটা রিজাইন লেটার লিখে প্রিন্সিপালের কাছে জমা দিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। তারপর বাসায় গিয়ে আবারও ভাঙচুর করতে আরম্ভ করলো। ছেলের এরকম কর্মকাণ্ডে আম্মু ভয় পেয়ে আব্বুকে ফোন করে ডাকলো। আধ ঘন্টা পর আব্বু বাসায় এসে ওকে আটকে দিতে গেলে ঈশান বলতে আরম্ভ করলো। একদম আমার কাছে আসবে না। না আমি কোনো পাগলামি করছি, না তোমাদের কিছু বোঝাতে চাইছে। একটা সপ্তাহ সময় দিয়েছিলাম, আর তোমরা কি করলে? আজকে 7 দিন পার হয়ে যাচ্ছে। আমার কথার কোনো মূল্যই তোমাদের কাছে নেই। আমার ভালোবাসাটা তোমাদের কাছে তুচ্ছ মনে হয়। আমি তোমাদের সাথে মজা করছি, তাই না? আমাকে কমেডিয়ান লাগে তোমাদের কাছে? এতদিন তোমাদের আমি যেটা বলেছি সেটাই হয়েছে। আর এটা আমার লাইফের প্রশ্ন, ও আমার লাইফের একটা পার্ট। আমি তোমাদের বারবার বলছি, তোমরা যদি সিন্ধিয়াকে কিছু বলো, ও দ্বিতীয়বার তোমাদের উপর কথা বলতে পারবে না। ওই এমন একটা মেয়ে, শুধু সমস্যা এটুকু যে ও তোমার ছেলের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। আব্বু, ভালোবাসা তো কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তুমি তো আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলে, তখন তোমার অবস্থা কেমন ছিল বলো? তুমি তো অনেক গরিব ছিলে, তারপরে কি নানু তোমাকে মেনে নেয়নি বলো? তাহলে তুমি কেন আমাদের মেনে নিতে পারবে না? ওগো তুমি প্লিজ রাজি হয়ে যাও। দেখো টাকা পয়সা দিয়ে কি হবে, আমার ছেলেটাই যদি না থাকে, ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। প্লিজ তুমি ওর কথাটা মেনে নাও। দেখো আমি আর জীবনে কখনো কিচ্ছু চাইবো না। ঈশান তো বলেছে মেয়েটা অনেক ভালো, তুমি ওর সাথে কথা বলে দেখো। আম্মু থাক, আব্বুকে কিছু বোঝাতে হবে না। তোমার এটুকু সমস্যা যে তুমি কারো সামনের পরিচয় দিতে পারবে না যে তোমার ছেলের বউ তোমাদের থেকে গরিব। তোমাদের স্ট্যাটাসের সাথে ওদের মেলে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু মেনেই নেবে না, আমি মেয়েটাকে বিয়ে করে নেব, আর এই বাসায় আসবো না। ভয় পেও না, আমাকে তোমার পরিচয় দিতে হবে না। আজকে থেকে আমি নতুন করে পরিচয় বাঁচব। আর ও তো আমাকে ভালোবাসার পরও সেটা স্বীকার করছে না। বিয়েটা করবে না তো দাঁড়াও, আমি তোমাকে জোর করে বিয়ে করে নেব, তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। দেখি আমাকে কি আটকায়। ঈশান কথাগুলো বলে বাসা থেকে বেরিয়ে যেতে গেলেই আব্বু বলল, প্লিজ আব্বু, তুমি পাগলামি করো না, আমার কথা শোনো। আমি নতুন করে কোনো পাগলামি করছি না। আমি নিজে একটা পাগল। পাগলামিটা আমার রক্তে মিশে আছে। তোমরা আমাকে আর আটকাবে না। আমি এই বাসায় থাকবো না। আমার ভালোবাসার কোনো মূল্য তোমাদের কাছে নেই। আমি আর কিছু জানতে চাই না, আর না তোমাদের কোনো কথা শুনতে চাই। ভয় নেই, তোমাকে পরিচয় দিতে হবে না। তোমার কোনো ছেলে আছে বলতে হবে না। বলবে তোমার ছেলে মরে গেছে। আব্বু আমার কথা শোনো, আমি আজকে গিয়েই ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো। ও যেমনই হোক, তুমি তাকে ভালোবাসো, আমি বুঝতে পেরেছি। আমার ছেলেটা মেয়েটাকে কত ভালোবাসে, আমরা তো কিছুর জানতে হবে না। তুমি হ্যাপি থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো। আমি তার আগে ওর আব্বু আম্মুর সাথে আজকে গিয়ে কথা বলবো। একটু শান্ত হও, কালকেই তোমাদের বিয়ে হবে। তারপর এরকম কেন পাগলামি করো না? দেখো, তাড়াহুড়ো করে কিছু করতে গেলে পুলিশ কেস হয়ে যাবে। আমাকে সব কিছু ঠিক করতে দাও, দেখো কোনো সমস্যা হবে না। তুমি ওকে উঠিয়ে নিয়ে বিয়ে করবে তো করো, কেউ কিছু বলবে না। আমি ওর আব্বু আম্মুকে রাজি করিয়ে ফেলবো, তারপর তুমি শান্ত হও। আজকের দিনটা আমাকে সময় দাও। শাইলা, তোমার ছেলেকে বোঝাও। আমি এক্ষুনি যাচ্ছি ওদের বাসায়। আব্বু ঈশানকে আর কোনো কথা না বলে দিয়ে বাসা থেকে দৌড়ে বেরিয়ে গেল। তখন আম্মু ওকে শক্ত করে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু তোমার আব্বু গেছে তো, পাগলামি করো না। দেখো উনি বিয়েটা ঠিক করেই আসবে। তুমি তো জানো তোমার আব্বু এক কথার মানুষ, যেটা বলে সেটাই করে। তোমার আব্বু কখনো তোমার ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেবেন না। হয়তো রাগ করেছিল, কিন্তু এখন তোমার পাগলামিতে হার মানতে বাধ্য হয়েছে। প্লিজ একটু শান্ত হও। ওই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে, আমরা সবাই মেনে নিব। ও কেমন কি আমরা সেটা দেখতে চাইও না। ও আমাদের ছেলেকে ভালো রাখবে, সেটাই আমাদের কাছে অনেক। একটু শান্ত হও।
ঈশান রাগে ফুঁসছে। আম্মু এক গ্লাস পানি এনে দিতেই ঈশান খেয়ে নিল। অন্যদিকে আব্বু ঈশানের কলেজে চলে গেল। তারপর সিনথিয়ার সব ডিটেলস জেনে নিয়ে কিছু একটা ভেবে কলেজ থেকে বেরিয়ে গেল। এদিকে আম্মু ঈশানকে বুঝিয়ে রুমে নিয়ে আসে। তারপর এসিটা ছেড়ে দিয়ে পাশে বসে রইল। ঈশানের রাগ এখনও কমছে না। ও চুপচাপ আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল, আর আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দিনটা কোনোরকম কেটে গেল। রাতে আব্বু ঈশানের সাথে অনেকক্ষণ কথা বলল। কালকেই ওদের বিয়েটা হবে, কিন্তু ঈশান জানে না আব্বু কি করেছে আর না করেছে। তো পরদিন সকাল হতে না হতেই ঈশান ওর কয়েক ফ্রেন্ডকে কল করে সব বলতেই ওরা বিষয়টাতে সায় দিল। তারপর কলেজের সময় শুরু হলে ঈশান একটা গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেল, আর যাওয়ার সময় আব্বুকে বলে গেল, আব্বু, আমি সিনথিয়াকে কাজ অফিসে নিয়ে যাচ্ছি। যদি ইচ্ছা থাকে তো এসো, আর না হলে তোমাদের আসতে হবে না। আমি বুঝে গেছি তুমি আমার জন্য কি করতে পারো। তুমি শুধু বলে যাচ্ছ আমাদের বিয়েটা হবে, কিন্তু কবে হবে সেটা আমি জানি না। আব্বু আম্মু ফ্যালফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ও আর দেরি না করে বেরিয়ে গেল। তারপর কলেজে চলে আসলো। সিনথিয়া ওদের আড্ডার জায়গায় বসে বেশি হাসাহাসি করে ফ্রেন্ডদের সাথে কথা বলছে। ঈশান গিয়ে সিনথিয়ার একটা হাত ধরল। সাথে সাথে সিনথিয়া ভয়ে চুপসে গেল আর বলতে আরম্ভ করলো, স্যার, কি করছেন? প্লিজ ছাড়ুন। বলেছিলাম না তোমাকে খুব শীঘ্রই বিয়ে করে নেব। কাজ অফিসে যাচ্ছি আমরা। আর কিছু বলবে নাকি আরও কিছু বলা বাকি আছে তোমার? কেন পাগলামো করছেন? প্লিজ করবেন না এমনটা। আমি বলছি তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন করছেন আপনি এমন? সিনথিয়ার কথাতে ঈশানের রাগটা সপ্তম আসমানে চলে গেল। ও সিনথিয়াকে নিজের কাছে টেনে নিয়ে ওর কথাটা বন্ধ করার জন্য ঠোরজোড়া দখলে নিয়ে 30 সেকেন্ডের মতো আদর দিল। তারপর ছেড়ে দিয়ে কোলে উঠিয়ে নিল। ঈশান জানে ও যখন সিনথিয়াকে ঠোঁটের স্পর্শগুলো দেয় তখন সিনথিয়া আর থাকতে না পেরে চুপচাপ হয়ে যায়। এবার ঈশান ওকে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরল। ঈশানের একটা ফ্রেন্ড গাড়ি চালিয়ে কাজী অফিসে চলে আসলো। কাজী অফিসের সামনে আসলে খেয়াল করলো আব্বু আম্মু আর সিনথিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। ঈশান গাড়ি থেকে নেমে সিনথিয়াকে আবারও কুলে তুলে নিল। তারপর কাজী অফিসের ভেতরে যেতেই সিনথিয়ার আব্বু এসে বলতে আরম্ভ করলো, মামুনি ভয় নেই, আমরা সবটা জানি। কালকে ঈশানের আব্বু আমাদের বাসায় গিয়েছিল, উনি আমাদের সাথে কথা বলেছে। উনি বলেছে ঈশান তোমাকে অনেক হ্যাপি রাখবে, তুমি ওর কাছে অনেক ভালো থাকবে। ও তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য অনেক পাগলামি করেছে। তুমি ওকে বিয়েটা করে নাও, আমাদের কোনো আপত্তি নেই মামুনি। আমরা জানি তুমিও ওকে ভালোবাসো। নাও, হলো তো তোমার। আব্বু আম্মু আমাদের বিয়েতে রাজি, শুধু তুমিই পাগলামি করছো। কাজী সাহেব, বিয়েটা আরম্ভ করেন। আমি বেশিক্ষণ দেরি করতে চাই না। এই পাগলিটাকে যতক্ষণ আমার থেকে দূরে সরিয়ে রাখবো ততক্ষণই আমার টেনশনটা বাড়তে থাকবে। কিন্তু তুমি বিয়েটা করবে নাকি আমার নিজের কোনো ক্ষতি করতে হবে সিধু? দেখো মামুনি, আমরা তোমাদের বিয়েতে অমত করছি না। আমার ছেলেটা হয়তো একটু বেশি রাগী, কিন্তু দিন শেষেও তোমাকে ভালোবাসে, যেটা 1 সপ্তাহ যাবৎ আমাকে বলে আসছে। শেষে ওর পাগলামি দেখে আমিও মেনে নিতে বাধ্য হয়েছি। আমি অত কিছু জানতে চাই না। তুমি আমার ছেলেটাকে হাফি রাখবে, সেটা আমার চাওয়া। এখন কথা না বাড়িয়ে বিয়েটা করে নাও মামুনি, নাহলে আমার ছেলেটা পাগলামি বন্ধ করবে না। কাজী এর মধ্যে বিয়ের কাজটা শুরু করে দিয়েছে। ঈশান রাগী দৃষ্টিতে সিনথিয়ার দিকে তাকিয়ে আছে, আর সিনথিয়ার আব্বু আম্মু ওকে বারবার বোঝাচ্ছে। আধ ঘন্টার মধ্যেই ওদের বিয়েটা হয়ে গেলে সিনথিয়া মাথা নিচু করে বসে রইল। তখন ঈশান সিনথিয়ার আব্বু আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলে সিনথিয়ার আব্বু ওকে উঠিয়ে বলতে আরম্ভ করলো, থাক থাক বাবা, সালাম করতে হবে না। আমি শুধু এইটুকু বলবো, তুমি আমার মেয়েটাকে হ্যাপি রেখো, ওকে কখনোই কষ্ট পেতে দিও না। মেয়েটা অনেক সহজ সরল, আমি জানি ও তোমাকে দেখে ভয় পায়। সিনথিয়া ওর আম্মুর কাছে বলেছিল, তারপর যখন কালকে তোমার আব্বু গিয়ে কথা বললো তখন আমরা বুঝতে পেরেছি তুমি একটু রাগী হলেও ওকে অনেক বেশি ভালোবাসবে। সিনথিয়ার আব্বুর কথাতে ঈশান সিনথিয়ার দিকে তাকালো। ও মাথা নিচু করে আছে। তখন ঈশান বলতে লাগলো, আব্বু, আপনি টেনশন করবেন না। আপনার মেয়ে আমার কাছে অনেক হ্যাপি থাকবে। আমি নিজে কষ্ট পেলে কখনো ওকে কষ্ট পেতে দেব না। দরকার পড়লে নিচে কান্না করার মুখে হাসি ফুটিয়ে রাখবো। কখনো ওকে বুক থেকে সরাবো না। আপনি ভয় পাবেন না। আর মানুষ যেন কোনো কথা না বলতে পারে, তার জন্য দরকার পড়লে আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। দেখো আব্বু, আমরা কিন্তু তোমার কথা মেনে নিয়েছি, তাই তুমি ভুলেও এই কাজটা করতে যাবে না। তুমি খুব ভালো করে জানো তোমার আম্মু তোমাকে নিয়ে কত টেনশন করে। তুমি যদি এখন থেকে যাও তাহলে তোমার আম্মু কান্নাকাটি করবে, শেষ হয়ে যাবে।
আব্বু, তুমি তো তোমার প্রিয় মানুষটাকে পেয়ে গেছো, তাহলে এখন ওকে পেয়ে আমাদের ভুলে যেতে চাইছো? ঈশান চুপ করে রইল। এবার সিনথিয়া এসে কান্না করে দিয়ে বলতে লাগলো, না না, আমি এখান থেকে কোথাও যাব না। আমি আব্বু আম্মুকে না দেখলে থাকতে পারি না। আপনি তো আমি তো আপনার পাগলামোতে আপনাকে বিয়ে করে নিতে বাধ্য হয়েছি বলেন। তারপর আপনি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবেন না প্লিজ। সিনথিয়ার চোখে পানি দেখে ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, না পাগলি, আমি আমার আব্বু আম্মুকে ছেড়ে এখান থেকে কোথায় যাব বলো? আমি তো এইটুকু শুনতে চাইছিলাম যে তুমি জানো শুধু আব্বু আম্মুর কথাটাই ভাবো। লোকে কি বললো না বললো সেটা ভেবে এখন আমাকে ভালোবাসার চেষ্টা করো। সিনথিয়ার আর ঈশানের আব্বু আম্মু আরও কিছুক্ষণ কথা বললে ওরা সিনথিয়াকে ঈশানের সাথে পাঠিয়ে দিল। ঈশান গাড়িতে উঠতেই সিনথিয়াকে আবারও বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। সিনথিয়াও বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ওর বুকে পড়ে রইল। বাসায় আসতেই ঈশান খেয়াল করলো ওদের কিছু আত্মীয় স্বজন বাসার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান গাড়ি থেকে নেমে সিনথিয়াকে কোলে উঠিয়ে নিল। তারপর বাসার সদর দরজার সামনে গিয়ে নামিয়ে দিতেই আম্মু তাড়াহুড়ো করে গিয়ে ছেলের বউকে বরণ করল। বরণ করা হলেই ঈশান রুমের দিকে চলে গেল আর সিনথিয়া মাথা নিচু করে রইল। বুঝতে পারলো ঈশান কতটা রেগে আছে। হয়তো ওর আব্বু আম্মুকে টেনশন দিতে চায় না, ওই জন্যই তখন স্বাভাবিকভাবেই কথা বলছে। তাছাড়া সিনথিয়া জানে ঈশান কত রাগী একটা ছেলে, যার জন্য এরকম রাগ দেখিয়ে চলে গেল। তো ঈশান চলে যেতেই এবার আম্মু সিনথিয়াকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। একদম মিষ্টি একটা বৌমা পেয়েছি আমি। ভেবেছিলাম আমার ছেলে কাকে না কাকে পছন্দ করবে, কিন্তু এখন দেখছি একদম ফুটফুটে একটা উজ্জ্বল নক্ষত্র আমার ঘরে নিয়ে এসেছে, যে কিনা আমার ছেলেকে সবসময় হাসি খুশি রাখবে আর আমার ঘরটাকে উজ্জ্বল করে রাখবে। কি মামুনি, পারবে তো আমার রাগী ছেলেটাকে আঁচলে বেঁধে রাখতে? ওকে একদম পাল্টে দিতে হবে কিন্তু। সিনথিয়া ভেবেছিল ঈশানের আব্বু আম্মু হয়তো ওর পাগলামিতে ওদের মেনে নিয়েছে, কিন্তু বাসায় আসতেই যে ওর শাশুড়ি ওকে এমন করে বিষয়টা বোঝাবে যেটা সিনথিয়া কল্পনাও করতে পারেনি। ও ভেবেছিল হয়তো ওর আব্বু আম্মু অনেক রাগী হবে, তাই সিনথিয়া অনেকটা টেনশনের মধ্যে ছিল। আম্মুর মুখে এমন কথা শুনে ওই আশঙ্কা মুক্ত হয়ে গেল। তারপরও কান্না করে দিল। আম্মু ওর চোখের পানি মুছে দিয়ে একটু মুচকি হেসে বলতে লাগলো, দেখো মেয়ে কাণ্ড, কান্না করছো কেন এমন একটা দিনে? তুমি হয়তো ভেবেছো আমরা কেমন কি হব, তাই না? মামুনি, একটা কথা কি জানো তো, আমার ছেলের সুখটাই আমার কাছে অনেক বড়। ওর আব্বু বিষয়টা মানতে চাইছিল না, এই জন্যই দেরি হলো। না হলে আরও কয়েকদিন আগেই তোমাদের বিয়েটা হয়ে যেত। তোমাকে হারাতে চায় না, দূরে রাখতে চায় না, ওর জন্যই ভয়ে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে নিয়েছে। কিন্তু দেখো, ও হয়তো তোমার উপর একটু রাগ করে থাকলেও আর জোর করে বিয়েটা করলেও তোমাকে অনেক ভালোবাসবে। তুমি ছেলেটাকে একটু দেখে রেখো। ওই ছেলেটাকে যদি কেউ সামলাতে পারে সেটা তুমি। আমি তো ওকে সামলে উঠতে পারতাম না, এখন থেকে ওর সব দায়িত্ব তোমার, কেমন? সিনথিয়া কান্না করেই যাচ্ছে। আম্মু বেশ কিছুক্ষণ ওকে বুঝিয়ে তারপর কান্না থামালো। এবার আব্বু এসে বলতে লাগলো, মামুনি, কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। ঈশান হয়তো একটু রেগে আছে, আর আমি তোমাদের সম্পর্ক মেনে নেইনি কিংবা রেগে আছে তেমন কিছু না। তুমি এখন থেকে আমার মেয়ে, তাই তুমি শুধু আমার ছেলেটাকে দেখে রাখবে। আমি আর কিছু দেখতে চাই না। এই মেয়ে, কান্না করলে আমার ছেলেটাকে সামলাবে। শ্বশুর শাশুড়ির কথাতে সিনথিয়া অনেকটাই টেনশনমুক্ত হয়ে গেল। ও ভাবতেই পারেনি যে মানুষ দুটো এত বেশি ভালো হবে। ওনারা শুধু ছেলের সুখের কথা ভেবে পুরো বিষয়টাকে মেনে নিল। তো আম্মু অনেকক্ষণ যাবৎ বুঝিয়ে সিনথিয়ার কান্না থামালো। তখন সিনথিয়া বলতে আরম্ভ করলো, আম্মু, তোমার ছেলে মনে হয় আমার উপর আর রেগে আছে, তাই না? দেখো কিভাবে আমায় রেখেই চলে গেল। মামুনি, রেগে তো থাকবেই, তোমার বরটা ওরকম রাগী। ওই জন্যই তো বলেছি এখন থেকে ওর সব দায়িত্ব তোমার। তোমাকে ভয় পেলে চলবে না, তুমি ওকে ভয় পেও না, কেমন? তুমি যদি একটু ইমোশনালি কথা বলো, দেখবে ও তোমার কষ্টটা সহ্য করতে পারবে না। আমাকে সব বলেছে, তোমার কষ্ট নিতে পারে না। ও যদি তোমার উপর রাগ করেও থাকে, তারপরেও কখনো তোমার গায়ে হাত তোলা কিংবা বকা দেওয়ার এসব করবে না। তুমি ওর উপর অধিকার খাটাবে, দেখবে ও ঠিক তোমাকে ভালোবেসে ওর রাগ অভিমানটাকে কমিয়ে ফেলেছে। তুমি পারবে ওকে কন্ট্রোল করতে।
আম্মুর এরকম কথাতে সিনথিয়া অনেকটাই টেনশন মুক্ত হলো। রাতে খাওয়া দাওয়া শেষে আম্মু সিনথিয়াকে ঈশানের রুমে দিয়ে গেল। একটু পর ঈশান রুমে আসলো, তারপর দরজাটা আটকে দিতে সিনথিয়া ভয়ে জড়সড়ো হয়ে গেল, যার জন্য শাড়িটা দু হাতে খামচে ধরলো। ঈশান বুঝতে পারলো সিনথিয়া এখনও ওকে কতটা ভয় পায়, যার জন্য এমন জড়সড়ো হয়ে আছে। এমন কিছু ভেবেই ঈশানের খারাপ লাগলো। এত ভালোবাসার পরেও মেয়েটা ওর ভালোবাসাটা বুঝতে পারছে না। ও কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর সিনথিয়ার সামনে আসতেই ওর হুটহাট করে মনে পড়ে গেল যে আম্মু বলে দিয়েছিল ঈশান রুমে আসলে যেন ওর পায়ে হাত দিয়ে সালাম করে। এটা একজন স্ত্রী হিসেবে ওর কর্তব্য। সিনথিয়া উঠে এসে ঈশানকে সালাম করতে গেলে ঈশান ওকে ধরে ফেলল। ঈশান ওকে বিছানায় বসিয়ে দিয়ে তারপর ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরও ঘুমটাটা ওঠালো না। ঈশান পকেট থেকে কিছু একটা বের করে সিনথিয়ার একটা আঙুলে কিছু একটা পরিয়ে দিল। সিনথিয়া বুঝে গেল ঈশান ওকে আংটি পরালো। এবারও বলতে লাগলো, তাড়াহুড়োর ওপর বিয়েটা হয়েছে তো, তাই তেমন কিছু দিতে পারলাম না সেতু পাখি। ঈশানের এরকম কর্মকাণ্ডে সিনথিয়া অবাক হয়ে যাচ্ছে। ও চুপচাপ বসে আছে। ঈশান উঠে গিয়ে কিছু পেপার আর কিছু টাকা এনে সিনথিয়ার সামনে রাখলো। টাকাগুলো দেখে সিনথিয়া আর চুপ করে থাকতে পারল না, বলতে লাগলো, এগুলো কি আর এখানে কেন আনলেন? তোমার তো জানার কথা, এটা তোমার দিনমোহরের টাকা। আমার কাছ থেকে তোমার প্রাপ্য এটা। তুমি কি জানো না? এগুলো রাখো, আমি সব শোধ করে দিলাম। আমি চাই না পরে এ নিয়ে কথা উঠুক। আর আমাদের পরিবারে দিনমোহরের টাকায় শোধ করাটা একটা নিয়ম। সিনথিয়া চুপ করে রইল। তখন ঈশান বলল, ভয় নেই পাগলি, কখনো তোমার অমতে তোমাকে স্পর্শ করবো না। আমি জানি তুমি আমাকে দেখে কতটা ভয় পাও, আমাকে কতটা সাইকো ভাবো। ভালোবাসি তো, ওই জন্য তোমার প্রতি এত বেশি ভালোবাসা প্রকাশ করি। কিন্তু সেটা যে সাইকোগিরি হয়ে যাবে ভাবতে পারিনি। তুমি শুয়ে পড়ো। ঈশান একটা বালিশ আর চাদর নিয়ে যখনই সোফার দিকে গেল, সিনথিয়া ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। ঈশান ভেবেছিল সিনথিয়া হয়তো ওকে বলবে সোফাতে না যেতে, কিন্তু সিনথিয়া চুপ করে রইল। সারা রাত সিনথিয়া ঘুমোতে পারল না, বালিশের এপাশ ওপাশ করে গেল। অন্যদিকে ঈশানের অনেক ঘুম পাচ্ছিল, যার জন্য খুব সহজেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সিনথিয়া উঠে বসে খেয়াল করে ঈশান ঘুমিয়ে আছে। ও বেশ কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকে খেয়াল করে ঈশান একদম বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। তখন সিনথিয়া নিজের অজান্তেই একটু হেসে দিয়ে ভাবল, জেগে থাকলে ফাজিলটা কত বেশি ভয়ানক চেহারা নিয়ে থাকে, আর সব সময় আমার সাথে কিরকম রাগী মুড নিয়ে কথা বলে। কিন্তু ঘুমিয়ে থাকলে একদম পিচ্ছি একটা বাচ্চা। এর মনটা বোঝা বড় দায়। জানি না কেন ওনাকে ভালোবাসতে পারছি না, কিন্তু ওনার এরকম কর্মকাণ্ডে ভয় লাগে আমার। উনি যদি নিজের কোনো ক্ষতি করে দেয়, তাহলে এই ভয় লাগাটা কি ভালোবাসা? আমি তো সেটাই বুঝতে পারি না। সিনথিয়া উঠে গিয়ে ঈশানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ওর মনে হলো কালকে কি করে পরিস্থিতির মধ্যে ওদের বিয়েটা হয়েছে। তখন সিনথিয়া নিজেকে স্বাভাবিক করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে তারপর বেডের দিকে তাকাতেই দেখলো অনেকগুলো শাড়ি আর কিছু অর্নামেন্টস রাখা আছে, যেগুলো দেখে সিনথিয়া অবাক হয়ে গেল। তারপর ঈশানের দিকে তাকাতেই বুঝতে পারলো সাইকোটা ঘুমিয়ে আছে। ভাবলো হয়তো শাশুড়ি আম্মু রেখে গেছে। ও একটু মুচকি হেসে একটা কালো শাড়ি কোনো রকমে গায়ে পেঁচানোর চেষ্টা করলো, কিন্তু পরতে পারছিল না। সিনথিয়ার হাতের চুরির শব্দে ঈশানের ঘুমটা ভেঙে গেল। ও উঠে বসে দেখলো সিনথিয়া শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না, যার জন্য ওকে বেশি হিমশিম খেতে হচ্ছে। ঈশান সিনথিয়ার নাজেহাল অবস্থা দেখে উঠে গিয়ে ওর হাত থেকে শাড়িটা নিয়ে নিল। সিনথিয়া যেটুকু শাড়ি শৈলী পেঁচিয়েছিল সেটুকু টান দিয়ে খুলে ফেলল। ঈশানের এরকম কর্মকাণ্ডে সিনথিয়া একদম লজ্জায় লাল হয়ে গেল। ও এই মুহূর্তে ঈশানের সামনে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, যার জন্য ও লজ্জায় মুখটা ঢেকে রাখলো। ঈশান একটু মুচকি হাসলো আর ভুলেই গেল পাগলিটার উপর রেগে আছে। ঈশান এগিয়ে এসে সিনথিয়ার অনেকটা কাছে দাঁড়ালো। ওর নিঃশ্বাসটা ভারী হয়ে আসে, ওর গালগুলো লজ্জায় পুরো টমেটোর মতো হয়ে গেছে। ঈশান ওর সিতু পাখি লজ্জামাখা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর শাড়িটা ওকে পরিয়ে দিতে আরম্ভ করলো। একটু পর ঈশান কুচিটা ওর হাতে ধরিয়ে দিতেই সিনথিয়া চোখ মেলে তাকালো। সিনথিয়া দেখলো ঈশান ওর সামনে বসে শাড়ির কুচিটা ঠিক করার চেষ্টা করছে। ঈশানের এরকম কর্মকাণ্ডে সিনথিয়া অবাক হয়ে যাচ্ছে আর ভাবছে এ ছেলেটা সব কিছুই করতে পারে। সিনথিয়া কলেজে প্রায়ই দেখেছে ঈশান এমন কোনো খেলা নেই যেটা পারেনি। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে পড়ালেখাতেও একদম অলরাউন্ডার। তার উপর এখন শাড়িটাও কত সুন্দর করে পরিয়ে দিচ্ছে।
সিনথিয়ার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ঈশান একবার ওর দিকে তাকাতেই সিনথিয়া মুচকি মুচকি হাসছে। অন্যদিকে ঈশান হুটহাট করে আবার নিচের দিকে তাকিয়ে শাড়ির কুচিটা ঠিক করতে খেয়াল করলো সিনথিয়ার উন্মুক্ত হয়ে থাকা পেটের উপর নাভিটা বেশ কিউট আর হট লাগছে। আর নাভির পাশে যে কালো তিলটা আছে সেটা দেখে ঈশান পুরো একটা ঘোরের মধ্যে চলে গেল। ঈশান সিনথিয়ার এতটা কাছে যার জন্য নাভিটার দিকে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। খুব ইচ্ছে করছিল সিনথিয়ার নাভিতে অনেক বেশি ঠোঁটের স্পর্শ দিয়ে দিতে। ঈশান আর নিজেকে আটকে রাখতে পারল না। কুচিটা ফেলে দিয়ে সিনথিয়ার কোমরের দুপাশে হাত দিয়ে নাভিতে নাক ডুবিয়ে দিয়ে গভীরভাবে কয়েকটা কিস করে দিল। সাথে সাথে সিনথিয়া চোখজোড়া বন্ধ করে নিল আর দু হাতে ঈশানের চুলগুলো দু হাতে খামছে ধরল। সিনথিয়ার নিঃশ্বাসটা ভারী হয়ে আসে। সিনথিয়া এমন ধারা কর্মকাণ্ডে ঈশান ওর নাভিতে ঠোঁটের স্পর্শ দিয়ে ওকে পাগল করে তুলল। এই প্রথমবার কোনো পুরুষ সিনথিয়াকে এমন করে স্পর্শ করল, আর সেটা ওর স্বামী। ঈশানের পাগল করে স্পর্শগুলো সিনথিয়া সহ্য করতে না পেরে দাঁত দিয়ে ঠোরঝোড়া কামড়ে ধরল। ঈশান যেন বেপরোয়া হয়ে উঠল আর তত বেশি আদরের মাত্রাটা বাড়িয়ে দিল। সিনথিয়া ঈশানকে উঠিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল আর ঘন ঘন শ্বাস নিতে শুরু করলো। পাগলিটা উত্তেজিত হয়ে গেছে। ঈশান ওকে ছাড়িয়ে নিল। সিনথিয়ার গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া অনবরত কাঁপছে, যেটা ঈশানকে কাছে টেনে নিতে চাইছে। ঈশানও আর দেরি না করে ওর ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। সাথে সাথে সিনথিয়া ওর রেসপন্স দিতে আরম্ভ করলো। সিনথিয়ার থেকে রেসপন্স পেয়ে ঈশানের ভেতর কারেন্ট বয়ে গেল। 5 মিনিট যেতেই ঈশানের মনে পড়ে গেল সিনথিয়া ওকে ভালোবাসে না, হয়তো উত্তেজনায় এরকমটা করছে ভেবেই ঈশান সিনথিয়াকে ছেড়ে দিল। তারপর কিছুটা দূরে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সিনথিয়া চোখ বন্ধ করে আছে, ওর ঠোঁটজোড়া এখনও কাঁপছে। ঈশান নিজেকে সামনে নিয়ে সিনথিয়ার শাড়িটা ঠিক করে দিতে লাগলো। ঈশান আর স্পর্শ করছে না, তাই সিনথিয়া এক প্রকার অবাক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। কুচিটা ঠিক করা হয়ে গেলে ঈশান উঠে দাঁড়ালো। তারপর কুচিটা গুজে দিতে গিয়েও থেমে গেল। তারপর সিনথিয়ার হাতে কুচিটা ধরিয়ে দিল। সিনথিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই ঈশান বলতে লাগলো, কুচিটা পরে নাও, এভাবে তাকিয়ে না থেকে। কথাগুলো বলেই ঈশান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সিনথিয়া বিছানায় বসে অন্যমনস্ক হয়ে আছে। দুজনেই রেডি হয়ে নিচে আসতেই আম্মু ওদের খাবার দিল। ঈশান খাচ্ছে আর আম্মু ওকে বোঝাতে লাগলো। আব্বু আম্মু জানে ঈশান সিনথিয়ার উপর কতটা রাগ করে আছে। খাওয়া দাওয়া শেষ করে ঈশান রুমে আসলো। একটু পর সিনথিয়া এসে বিছানায় বসতেই ঈশান ব্যালকনিতে চলে গেল। তারপর কিছু একটা ভাবতে লাগলো। সেদিন বিকেলে আব্বু আম্মুর কথার মতো ঈশান সিনথিয়াকে নিয়ে ওর বাসায় গেল। তারপর শ্বশুরবাড়িতে 2টা দিন থেকে বাসায় চলে আসে। এভাবে যাচ্ছে দিন। এখন ঈশান সিনথিয়ার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। তাতে সিনথিয়া বুঝতে পারছে ঈশান প্রচণ্ড পরিমাণে রাগ করে আছে। ঈশান আরও রেগে যাবে ভেবে ঈশানের সাথে আর কথা বলে না। অন্যদিকে ঈশান আরও বেশি কষ্ট পাচ্ছে। ও ভাবতে পারেনি যে সিনথিয়া ওকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইবে, যার জন্য ঈশানের আরও বেশি খারাপ লাগতে শুরু করেছে। ভেবেছিল সিনথিয়া জোরপূর্বক বিয়েটা করে নিলে ওকে হয়তো নিজের কাছে রাখতে পারবে। আর সিনথিয়া এতটা কাছে থেকেও ঈশানকে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। ঈশানও এক প্রকার রাগ থেকেই সিনথিয়ার কাছে যায় না। তাতে যেন সিনথিয়ার কোনো হায় আফসোসই নেই। এর মাঝে কেটে গেছে পুরো একটা মাস। এই একটা মাস ঈশানের আব্বুর অফিসে যেতে শুরু করেছে, কারণ কলেজের চাকরিটা অনেক আগেই ছেড়ে দিয়েছে, যার জন্য আব্বু ওকে এখন আবার ব্যবসায় মনোযোগ দিতে বলেছে। ঈশান বিয়ে করেছে বলে আর আব্বুর কথাতে বারণ করেনি। এখন মনের দিক থেকে ঈশান অনেকটাই শান্ত হয়ে গেছে। আগের মতো সেই রাগ অভিমানটা আর দেখায় না। কিন্তু সিনথিয়া ঈশানের সেই আগেকার ভালোবাসাটা আর দেখতে পায় না। ওই দিনের পর থেকেই ঈশান আর সিনথিয়াকে কাছে টেনে নেয়ার চেষ্টা করেনি। সিনথিয়া একটাবার ঈশানকে বলে না বেরিয়ে গিয়ে শুতে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে। তো এমনই একদিন ঈশান অফিসে বসে আছে। এর মাঝে ওর ফ্রেন্ড রাজ এসে ওকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, কি সমস্যা তোর? আন্টি আঙ্কেল বলল কিছুদিন ধরে নাকি মন খারাপ করে আছিস। তাছাড়া বাসায় গিয়ে দেখলাম ভাবিও কেমন যেন মুখ কালো করে রেখেছে। কিছু হয়েছে তোদের মাঝে? না, কি হবে? আর তো কিছু বলতে বলতে কথা কে বলল? আমি মন খারাপ করে থাকবো কেন? বিয়ে করেছে যাকে ভালোবাসতাম তাকে নিচের কাছে টেনে নিয়েছে, এতে আবার মন খারাপ করে থাকার কি আছে? আন্টি আঙ্কেল বলল তুই নাকি এখনো ভাবির উপর রাগ করে আছিস। ভাবি তো ছোট মানুষ, বুঝতে পারেনি। তাহলে তুই রাগ করে থেকে কি করবি বল? তুই তো ওনাকে ভালোবাসিস, তাহলে এখন তোর কাছে টেনে নিলেই পারিস।
সেটা না করে রাগ অভিমান করে বসে আছিস? এতে কি খুব বেশি লাভ হবে বল? শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস আর ভাবিকেও কষ্ট দিচ্ছিস। হুটহাট করে এরকম কথাটা কেন মনে হলো যে আমার জন্য ও কষ্ট পাচ্ছে? ও কোনো কষ্ট পাচ্ছে না। যদি কষ্টটাই পেত আর আমাকে যদি ভালোবাসতো, তাহলে আমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতো। একটা বার অন্তত আমাকে জিজ্ঞেস করতো আমার কি হয়েছে, আমি কেন ওর সাথে কথা বলি না। তারপরও সেটা জিজ্ঞেস করা তো দূরে থাক। আমি যতদিন অবধি ওকে ইগনোর করছি, ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছি, ততদিনই ও আমাকে একটাবার কিছু জিজ্ঞেস করেনি জানিস। বিয়ে করে হয়তো ওকে নিজের কাছে রাখতে পেরেছে, তারপর আমাদের মাঝে অনেক বেশি দূরত্ব। না ও আমাকে বোঝার চেষ্টা করে, না ও এতটা বাচ্চা যে আমার ভালোবাসাটা বুঝতে পারে না। ঈশান কথাগুলো মন খারাপ করে বলল, আর রাজ বিষয়টা বুঝতে পারল। রাজ সবই জানতো, কিন্তু কাজের কারণে ও তেমনভাবে যোগাযোগ হতো না। তার উপর বিয়ের সময় রাজ দেশের বাইরে ছিল, তাই বিষয়টা তেমন জানতে পারেনি। কিন্তু ফিরে এসে যখন জানতে পেরেছে, তখন ঈশানের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছিল। ঈশানও রাজের থেকে বিষয়টা লুকোয়নি, যার জন্য রাজ বিষয়টা নিয়ে জিজ্ঞেস করল। তো ঈশান চুপ করে আছে দেখে রাজ বলতে আরম্ভ করলো। তুই এখন কি করতে চাইছিস বল? ভাবির থেকে এমন করে দূরে সরে থাকবি? দেখ, এতে দূরত্ব বাড়বেই, কমবে না। তাছাড়া কি করব বল? আমি তো ভেবেছি দেশের বাইরে চলে যাব, কিছুদিনের জন্য ওর থেকে দূরে সরে থাকবো, তাতে হয়তো অন্তত ভালো থাকবে। আমি জানি ও আমাকে এখনো কতটা ভয় পায়, যার জন্য আমাকে ওর কাছে আসতে দেয় না। আমি ওর কাছে গেলে ও ভয় পায়। পাগলামি করিস না। দেশের বাইরে চলে যাবি মানে? বিয়ে করে নিজের কাছে টেনে নিয়েছিস মেয়েটাকে, এখন তো মানলেও কিছু আসে যায় না, আর না মানলেও কিছু আসে যায় না। তুই তো ওকে একটু জোর করে নিজের কাছে টেনে নিয়ে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতে পারিস। তোর স্পর্শ দিয়ে বোঝা তুই ওকে কতটা ভালোবাসিস। আর যদি হারানোর ভয় থাকে, তাহলে খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নে। দেখবি ও আর তোকে ছেড়ে দূরে যেতে পারবে না। তোর কি মাথা খারাপ? জোরপূর্বক শুধু শারীরিক সম্পর্কটাই করা যায়, হয়তো সেটাকে এখন কেউ ধর্ষণ বলবে না, কিন্তু ওর মতের বিরুদ্ধে হবে সবটা। তাই আমি চাই না এগুলো করতে। এগুলো করেও কোনো লাভ হবে না। সিনথি এখনও অনেক আমাকে ভয় পায়। ভালোবাসে সেটা প্রকাশ করা তো দূরে থাক, ও আমাকে ভালোবাসে কিনা আমার তাতেও ডাউট আছে। আমি জোর করে কিছু করতে চাই না। ওর থেকে দূরে সরে যাব, তাতে হয়তো অন্তত ভালো থাকবে। অন্তত এই ভয়টা পাবে না যে আমার মতো একটা সাইকো মানুষ ওকে ভালোবাসে। দেখ, পাগলামি করিস না। আন্টি অনেক টেনশন করছে তোকে নিয়ে। তুই এভাবে মন খারাপ করে থাকিস দেখে এখনো উনি অনেক টেনশন করে। ও হয়তো বুঝতে পারছে না, তার জন্য তো তুই এভাবে ওর উপর রাগ করে থাকতে পারিস না। আজকে আমি বাসায় গিয়ে যা বুঝতে পারলাম যে ভাবিও অনেক বেশি টেনশন করে তোকে নিয়ে। হয়তো সেটা বলতে পারে না, কিন্তু টেনশন করে। তুই এরকম পাগলামি করিস না। আর তুই যদি বাসা থেকে চলে যাস, তাহলে আন্টি আঙ্কেল অনেক বেশি কষ্ট পাবে রে। একটু বোঝার চেষ্টা কর, আর ওকে বোঝানোর চেষ্টা কর, তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক বোঝানোর চেষ্টা করেছে, এখন আমি ক্লান্ত হয়ে গেছি আর চাই না নতুন করে ওকে কোনো বিপাকে ফেলতে। এগুলো বাদ দিয়ে অন্য কিছু বলা থাকলে বল। আমার বন্ধু মন খারাপ করে থাকবে, সেটার পর আমি অন্য কিছু বলবো? শোন, এইগুলা আগে সলভ করতে হবে। আমি চাই তুই হাসি খুশি থাক। আমি কি করে হাসে বসে থাকবো? তুই বুঝতে পারছিস না আমার হ্যাপিনেসটাই লাইফ থেকে দূরে সরে যাচ্ছে? ওকে বিয়ে করার পরও মনে হচ্ছে ও আমার থেকে কতটা দূরে। তাহলে কি করে হ্যাপি থাকতে পারবো বল? রাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কিছু একটা ভেবে বলতে আরম্ভ করলো। পাগলামি করিস না। বিয়েটা পাগলামি করে করেছিস তাই বলে সব কিন্তু সবটা হয় না। সব ঠিক হয়ে যাবে, তার আগে ভাবিকে সবটা রিয়েলাইজ করাতে হবে। আমি তোকে কিছু টিপস দিচ্ছি, তুই এইগুলো কাজে লাগাতে পারিস। ঈশান বেশ কিছুক্ষণ রাজের মুখের দিকে তাকিয়ে থাকতেই রাজকে বিষয়টা বলল। সব শোনার পর ঈশান চুপ করে রইল। অন্যদিকে সিনথিয়া আর আগের মতো তেমন কলেজে যায় না। বিয়ের পর কয়েকটা দিন রেগুলার কলেজে গিয়েছিল, কিন্তু এখন মন খারাপ থাকে কোনো এক কারণে। ও মুড অফ করে থাকে। আম্মু আব্বু এমনকি ঈশান পর্যন্ত ওকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু সিনথিয়া বলতে পারেনি। কোনো এক বাধার কারণে ও চুপচাপ থাকে। তো আজকে দুপুর পেরিয়ে যাচ্ছে, তারপরও ঈশান খেতে আসে না, যার জন্য সিনথিয়া ডাইনিং রুমে চলে গেল। তখন আম্মু ওকে প্রশ্ন করতে লাগলো। কি হলো মামনি, তুমি খাবে না? দুপুর গড়িয়ে যাচ্ছে আর তুমি এখনো রুমে বসে আছো? না মানে আম্মু, উনি তো বাসায় আসলো না এখনো। হয়তো কাজের চাপে আটকে গেছে। কেন ফোন করেনি তোমাকে? না তুমি ওকে একটাবার কল করোনি?
আম্মু কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগে কলিং বেল বাজলো। সিনথিয়া তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দিল, সাথে সাথে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাজ ঈশানকে কাঁধের উপর নিয়ে হাত দিয়ে রেখেছে। ঈশানের কপালে, হাতে আর পায়ের উপর বড় কয়েকটা ব্যান্ডেজ। এমন কিছু দেখেই সিনথিয়ার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। তখন আম্মু বলতে লাগলো, কি হলো মামুনি, ওখানে দাঁড়িয়ে রইলে যে? দরজা থেকে সড়ক, কে আসছে, ভেতরে আসতে দাও। সিনথিয়া একটু সরে দাঁড়াতেই এবার রাজ ভেতরে আসলো। সাথে সাথে বিষয়টা দেখে এবার আম্মু বলতে আরম্ভ করলো, বাবু, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? আমার ছেলের এই অবস্থা কেন? কি হয়েছে ওর? আন্টি, উত্তেজিত হবেন না, কিচ্ছু হয়নি ওর, সব ঠিক আছে। ও একটু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিচ্ছু হয়নি, ঠিক আছে। আম্মু গিয়ে ঈশানকে ধরে কান্না করে দিল আর বলতে আরম্ভ করলো, আমার ছেলের হাত পায়ে এত বড় ব্যান্ডেজ, আর তুই বলছিস ঠিক আছে? কি করে হলো এগুলো আব্বু? আর আম্মু, কান্নাকাটি করো না। সামান্য একটা রিক্সার সাথে ধাক্কা লেগেছে। রিক্সা বসেছিলাম, তখন একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে, আর দাঁতে একটু চোট লেগেছে। ঈশান খেয়াল করে দেখলো সিনথিয়ার মধ্যে কোনো পরিবর্তন নেই, ও কেমন যেন অসহায়ভাবে তাকিয়ে আছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, রাজ, আমাকে একটু রুমে দিয়ে আয়, দাঁড়িয়ে থাকতে পারবো না। রাজ আর আম্মু ঈশানকে রুমের দিকে নিয়ে গেল। তারপর বিছানায় বসিয়ে দিতেই ঈশান শুয়ে পড়ল আর বলতে লাগলো, আম্মু, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো, অনেক পিপাসা পেয়েছে। আর কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে এত কান্নাকাটি করা লাগে? তুমি সামান্য কথা বলছো? এত বড় ব্যান্ডেজ করে এসেছো আর বলছো সামান্য? আন্টি, আপনি কান্নাকাটি করবেন না। না তো এমনিতেই বাসায় আসতে চাচ্ছিল না, আপনি কান্নাকাটি করবেন বলে ওই জন্য। তারপরও যদি কান্নাকাটি করেন তাহলে ওর খারাপ লাগবে না বলেন? ঈশান আবারও আম্মুর কাছে পানি চাইতেই আম্মু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এবার ঈশান বলতে লাগলো, দেখেছিস তো, ওর যদি কোনো টেনশনই থাকতো তাহলে অন্তত একটাবার রুমে আসতো। ওর মধ্যে কোনো পরিবর্তন নেই, ও যেন আরো খুশি হয়েছে। এর মাঝে সিনথিয়া দরজার সামনে এসে দাঁড়ালো। রাজ ঈশানকে কিছু বলতে যাবে, তার আগে সিনথিয়া কান্না করে উঠল। তারপর দৌড়ে গিয়ে ঈশানকে জাপটে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে দিল। সিনথিয়ার এমন ধারা কাজে ঈশান অবাক হয়ে গেল, আর রাজ ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। বুঝতে পারল না বিষয়টা কি হলো। তো ঈশান কোনো রিয়াকশন না দেখিয়ে চুপ করে রইল। তখন সিনথিয়া কান্না করে উঠে বলতে লাগলো, এ আপনার এই অবস্থা কি করে হলো? আপনি কি করে এমনটা করলেন? এভাবে হাতে পায়ে ব্যান্ডেজ কেন আপনার? আপনি কথা বলেন না কেন? প্লিজ কথা বলুন। আপনার অনেক লেগেছে, তাই না? আপনি সব সময় তাড়াহুড়ো কেন করতে থাকেন? সব সময় কি সব জায়গায় রাগ অভিমান দেখাতে হবে আপনার? কি একটা কাণ্ড ঘটিয়েছেন! এত বড় ব্যান্ডেজ গুলো করে আসছেন আপনি। আমাকে বলুন না, আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমায় বলুন কোথায় কষ্ট হচ্ছে। দেখেন, আমি সব ঠিক করে দেব। সিনথিয়ার এরকম কর্মকাণ্ডে রাজ ইশারায় ঈশানকে বলল ওকে শান্ত করতে। তারপর রুম থেকে বেরিয়ে গেল। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতেই সিনথিয়া ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান ওর পাগলিটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমার কিচ্ছু হয়নি পাগলি, আমি ঠিক আছি। তুমি প্লিজ কান্নাকাটি করো না, দেখো সব ঠিক আছে। হ্যাঁ, এখন একটু শান্ত হও। সেতু পাখি, জানো না তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না, তো প্লিজ কান্না করো না। আপনার এই অবস্থা, আর আপনি বলছেন আমি কান্নাকাটি করব না? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আপনি আমার শান্ত হতে বলছেন? আপনার যদি কিছু হয়ে যায়, আমি তাহলে কি করে থাকতাম? আপনি না আসলেই অনেক ফাজিল। সবসময় শুধু দৌড়ের উপর থাকেন, আর সব জায়গায় রাগ অভিমান আর সাইকোগিরিটা দেখান আপনি। এগুলো একটু বন্ধ করতে পারেন না আপনি? আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি আমায় সিধু পাখি বলে ডাকতো বলুন? আপনি কি আমার কথাটা একটু চিন্তা করবেন না? নাকি সবসময় এরকম করে নিজেকে খালি কষ্টই দিয়ে যাবেন? আপনি কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়, সেটা বুঝতে পারেন না আপনি? এর মাঝে আম্মু রুমের দিকে আসতে গেলে রাজ আম্মুকে কিছু একটা বলে সেখান থেকে নিয়ে গেল। ঈশান ওর সিধু পাখিটাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে বাবা, কিছু হয়নি তো, দেখো সব ঠিক আছে। তাছাড়া তুমি যে হুটহাট করে এসে আমাকে জড়িয়ে ধরেছ, সেটা কি তুমি খেয়াল করেছ? সেটা তো একবার খেয়াল করোনি। তুমি আবেগের বসে এরকম একটা রাগী আর সাইকো টাইপের মানুষকে জড়িয়ে ধরে রেখেছ, তাতে কি তোমার ভয় লাগছে না? তুমি তো কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরেছ, এখন তোমার ভয় লাগছে না? তুমি আমার এতটা কাছে আসছো সিধু পাখি।
ঈশানের কথাতে সিনথিয়া বেশ কিছুক্ষণ চুপ করে রইল। সিনথিয়া বারবার ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান কোনো কথা বলছে না। তারপর একটা সময় সিনথিয়াকে ছেড়ে দিয়ে উঠে বসার চেষ্টা করলে সিনথিয়া সাহায্য করলো। কি হলো, কথা বলছো না যে? এখন তোমার ভয় লাগছে না? আমি তোমার এতটা কাছে আছি, আর তার উপরে তুমি দেখতে পাচ্ছ না যে আমি কতটা রাগী একটা ছেলে? তুমি তো আমার থেকে দূরে সরে থাকতে চাও, তাহলে আমার জন্য এত কান্না করছো কেন? সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, আর তাতে তুমি এত বেশি কান্না করছো? আমার কষ্ট হয় না বুঝি আপনার কষ্ট পেলে? আমার বুঝি খারাপ লাগে না? আপনি এত বড় একটা কাণ্ড ঘটিয়ে শরীরে এই হাল করে এসেছেন, তারপরে বলছেন আপনাকে দেখে আমি ভয় পাবো না? আমি আপনাকে দেখে ভয় পাই না। আমার আরো কষ্ট হচ্ছে আপনাকে এমন একটা অবস্থায় দেখে। আর আপনি বলছেন আমি ভয় পাবো? হ্যাঁ, তুমি তো আমাকে দেখে ভয় পাও, তাছাড়া আমার থেকে না দূরে সরে থাকতে চাও। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি জন্য কান্না করছো? আমার সাথে না আছে তোমার কোনো প্রেম ভালোবাসা, না আছে কোনো মনের মিল, তাহলে তুমি এরকম কান্না করছো কেন? আপনাকে কি সব বুঝিয়ে দিতে হবে? আপনি বুঝতে পারেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আপনি বুঝতে পারেন না নাকি সব কথা মুখে বলে দিতে হয়? বাজে ছেলে একটা, ফাজিল কোথাকার। সবসময় নিজেকে এইভাবে কষ্ট দেয়, আর সেই কষ্টটা আমায় পেতে হয়। আপনি বোঝেন না আপনার পাগলামোটার, এইসব পাগলামোর জন্য কষ্ট হয় আমার। আপনাকে সব কথা মুখে কেন বলে দিতে হবে? এত কিছু বুঝতে পারেন, আমার চোখে আপনার জন্য মায়া আছে সেটা বুঝতে পারেন, তাহলে আমি যে ভালোবাসি আপনাকে সেটা আপনি বুঝতে পারেন না? আমার তো মনে হয় না তুমি আমাকে ভালোবাসো। যদি ভালোবাসতে তাহলে এতদিন প্রকাশ করতে। পুরো ১.৫টা মাস চলে গেছে, আর তুমি আমার কাছে প্রকাশই করনি যে তুমি আমাকে ভালোবাসো। বিয়ে হয়ে গেছে অবধি আমরা বাসর পর্যন্ত করিনি, আর তুমি আজকে বলছো আমাকে ভালোবাসো। যাও তো, মজা করো না আর। দেখো, এরকম পাগলামি করো না। ঈশানের কথাতে সিনথিয়া জোরে জোরে কান্না করে দিল। তখন ঈশান বলতে লাগলো। আবার কি হলো, কান্না করছো কেন? ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে সিনথিয়া ওর বুকে কিলঘুষি মারতে লাগলো। তখন ঈশান ওকে আটকানোর জন্য শক্ত করে জড়িয়ে ধরতেই সিনথিয়া ঈশানের শার্টটা খামচে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো। আপনি আসলেই খুব খারাপ, বাজে লোক। সবসময় কষ্ট দেন আপনি আমায়। আপনি বুঝতে পারেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি আপনাকে অনেক ভালোবাসি। অনেক আগে থেকেই ভালোবাসি। আমি বুঝতে পারছিলাম না। আর আপনি জোর করে আমায় বিয়ে করেছিলেন, এই জন্য খুব রাগ হয়েছিল আমার। আপনাকে দেখে ভয় লাগতো আমার। কিন্তু আপনি তো আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছেন। এখন তো সেই আগের মতো রাগ অভিমান করেন না। উম, আর আমার কাছেও আসেন না। আমি তো চাইতাম আপনি আমার কাছে এসে আমাকে নিজের সাথে মিশিয়ে নিন, জড়িয়ে নিন আপনার সাথে। আপনি সেটাও করতেন না। আমি তো চাইনি যে তোমাকে জোরপূর্বক নিজের কাছে টেনে নিয়ে ভালোবাসাটা অমন করে জোরপূর্বক বোঝাতে। আমি চেয়েছিলাম তোমার সম্মতিতে আমাদের ভালোবাসাটা মিলেমিশে একাকার হোক। আমি কি কখনো বারণ করতাম? আপনি আমাকে কাছে টেনে নিয়ে আদর করলে, আমাকে ভালোবাসায় ভরিয়ে দিলে বলেন? সেটাও তো করিনি। একটা স্ত্রীর সাথে তার স্বামী এরকম কিছু করলে স্ত্রী কি স্বামীকে বাধা দিতে পারে বলেন? নাকি সে মন থেকে মেনে নিতে পারবে না? হয়তো একটু অস্বস্তি ফিল হবে। তারপরেও ভালোবাসাটা তো ঠিক বুঝে যাবে। ও মা, তাই? কিন্তু আমার পিচ্ছি বউটার এত বড় হয়ে গেছে আর এত কিছু বুঝে গেছে, সেটা তো আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম তুমি হয়তো কখনো আমার ভালোবাসা বুঝতে পারবে না, না আমাকে কখনো ভালোবাসতে পারবে। আপনি কি করে ভাবতে পারলেন যে মানুষটা আমায় এতটা ভালোবাসে, তাকে আমি ভালোবাসতে পারবো না? কখনোই এমনটা হবে না। আমি আপনাকে পছন্দ করি, মানে ভালোবাসি। নিজের থেকেও বেশি বাসি। কখনো আমায় ছেড়ে যাবেন না প্লিজ। আর কথা দেন যে এরকম রাগ অভিমান দেখাবেন না। যদি দেখান তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্না করবো। আপনি জানেন আমার কতটা কষ্ট হচ্ছে এখন? আমি কি জানতাম নাকি যে তুমি এত বেশি কষ্ট পাবে? তাহলে কি কখনো এরকমটা করতাম? এরকম করতেন নাকি? মানে কি বলছেন আপনি? না মানে, তেমন কিছু না। এমনিতেই তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছো, সেটাই রাখো। এত কথা শুনতে হবে কেন? শুধু পাখি। সিনথিয়া জোর করে ঈশানকে ছাড়িয়ে নিল। তারপর ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলতে লাগলো। না বলেন, আপনি কি বলতে চাইছেন? যদি না বলেন তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আমি বুঝতে পারছি যে আপনি আমার থেকে কিছু লুকাতে চাইছেন, তাই না? আপনার পাগলামোতে কষ্ট হয় আমার। আপনি এমন কিছু করতে পারবেন বলেন? এই তো দিলি ইমোশনাল আঘাত করে, তাই না? খুব ইমোশন দেখাতে শিখে গেছো, আর আমার পেট থেকে কি করে কথা বের করতে হয় সেটা খুব শিখে গেছো, তাই না? আপনি বলবেন নাকি আমি বাড়ি চলে যাব? আরে বাবু, বলছি। আসলে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমি ওর রাজ মিলে একটা প্ল্যান করেছি যেন তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারো, আর আমাকে সেটা প্রকাশ করে দাও। স্বামীর এরকম একটা কষ্টের কথা শুনলে তো স্ত্রী কখনো দূরে সরে থাকতে পারবে না, তাই না?
ওর জন্য এরকম একটা করেছে। ঈশানের এরকম কর্মকাণ্ডে সিনথিয়া অবাক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর ফুপিয়ে কান্না করে উঠল। ঈশান যখনই ওর মুখের পাশে হাত রাখতে যাবে সিনথিয়া উঠে যেতে নিল, তখন ঈশান ওর একটা হাত ধরে নিজের বুকের উপর এনে ফেলল। সিনথিয়া আবারও ঈশানের বুকে কিল ঘুষিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, আপনি বাজে লোক, একটা পচা লোক। আপনি আপনি পারলেন কি করে এরকম একটা নাটক করতে? আপনি এরকম একটা অভিনয় করে আমায় কষ্ট দিতে পারলেন? আমি থাকবো না এই বাসায়। আপনার আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে না? বিয়ের আগেও আমার সাথে এমন করেছেন আপনি, কষ্ট দিয়েছেন। আর বিয়ের পরেও পুরো ১.৫ মাস আমার থেকে দূরে সরে থাকলেন। আর আজকে এরকম একটা নাটক করলেন। আমার এত বেশি খারাপ লাগছে। আপনি এমন একটা নাটক কি করে করতে পারলেন? আরে পাগলি বউ, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার মুখ থেকে সবটা স্বীকার করার জন্য এরকমটা করেছে। আর একটা কথা বলো তো, আজকে যদি এরকমটা না করতাম তাহলে কি তুমি আমাকে বলতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আর তোমাকে আমি ইগনোর করছি দেখে তোমার কষ্ট হয়েছে? রাগ করবেন না। আপনি এরকম একটা কাজ কেন করলেন? আমি আজকেই বাসায় চলে যাব। আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমার সাথে এরকম একটা নাটক করলেন। আমি থাকবো না এই বাসায়। ছাড়েন আমায় আপনি। আপনি আসলেই একটা পচা লোক। এটা না করলে তো তুমি প্রকাশ করতে না ভালোবাসো। এত ভালোবাসার পরও তুমি আমার থেকে দূরে সরেছিলে। সেটা কি আমার জন্য ভালো হতো বলো? আমি তো কষ্ট পেয়েছিলাম, ওই জন্য তোমাকে এমন করে একটু কষ্ট দিলাম। প্লিজ বউ, রাগ করে থেকো না। দেখো, এটা আমার দিকে দেখো, আর কখনো এরকমটা হবে না। ছাড়েন আমাকে। আমি এক্ষুনি চলে যাব। আপনার ভালোবাসার দরকার নেই আমার। আপনি খালি কষ্ট দেন আমায়। এরপর থেকে আর দিতে পারবেন না আপনি। সিনথিয়া জোর করে ঈশানকে ছাড়িয়ে নিল। ঈশান বুঝতে পারল ওর পাগলিটাকে আটকানোর একটাই উপায় আছে, তাই উঠে বসে বলতে লাগলো, চলে যাচ্ছ যাও, কিন্তু বাসায় চলে যাওয়ার পর আবার ফিরে এসে যদি আমাকে না দেখতে পাও, তখন এই ঘটনাটা যদি সত্যি হয় তখন কি হবে? ঈশানের কথা শুনে সিনথিয়ার বুকের ভেতর কেঁপে উঠল। ও আরও জোরে সোরে কান্না করে দিল, তারপর দৌড়ে এসে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ল আর ওকে খুব শক্ত করে আঁকড়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, আর কখনো এমনটা বলবেন না। আপনি খালি কষ্ট দেন আমায় এইসব বলে। আপনি আসলে বাজে লোক। আমায় একটু বোঝার চেষ্টা করেন না আপনি? খালি কষ্ট দিতে পারলেই আপনার ভালো লাগে আমায়, তাই না? তারপরে এরকম কথা আর কখনো বলবেন না আপনি। আমি জানেন আপনি আমি এমনিতেই কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপর আপনি এমন কথা বলে আমায় বারবার কষ্ট দিচ্ছেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন না আমায়। আরে বাবা, তুমি রাগ করে আছো দেখেই তো এরকম একটা কথা বললাম। তুমি না আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে, ওই জন্যই তো বললাম। প্লিজ বউ, কান্না করো না। আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আপনি এখন যত খুশি কান্না করব আমি। আপনি একটু থামাতে পারবেন না আমায়। প্লিজ বউ, রাগ করে থেকো না। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক আদর করে দিব, কেমন? সেদিন যেমন আদর করতে শুরু করেছিলাম, সম্পূর্ণটা তো করতে পারিনি। আজকে পুরো আদর করে ভরিয়ে দেব, কেমন? আর খুব শীঘ্র একটা বেবি দিয়ে দেব, দেখো। সিনথিয়া এখনও কথা বলছে না। ঈশান বুঝতে পারল পাগলিটাকে শান্ত করতে হলে একটা উপায় আছে, তাই ওকে জোরপূর্বক ছাড়িয়ে নিল। সিনথিয়া বারবার ফুপিয়ে উঠছে, তাই ঈশান আর দেরি না করে ওর ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। সাথে সাথে সিনথিয়া চুপচাপ হয়ে গেল। তারপরও সিনথিয়া ফুপিয়ে উঠছে। ঈশান জানে পাগলিটা কান্না করতে পারে না, তাই ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটের স্বাদ নিতে লাগলো। একটা সময় সিনথিয়ারও আর থাকতে না পেরে ঈশানের সাথে রেসপন্স দিতে লাগলো। তারপর ঈশানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর বুকের উপর উঠে গিয়ে ওর সাথে গভীর রেসপন্স করতে লাগলো। তো ভালো থাক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।